বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। এদিকে আসো। মায়া ধীর পায়ে এগিয়ে যায় হৃদের সামনে, দৃষ্টি নত করে তাকায় খালি ফ্লোরের দিকে। হৃদ শীতল গভীর দৃষ্টিতে পরখ করে নিল মায়াকে। তপ্ত রোদের হালকা লাল হয়ে যাওয়া মায়ার চেহারাটায় চোখ বুলালো এক দৃষ্টিতে, ঘোর লাগা কণ্ঠে বলল, কার সাথে এসছো? দৃষ্টি নত রেখে মিনমিনি গলায় বলল। দাদির সাথে। হৃদ মায়ার নত চোখে পাপড়িতে নিজে চোখ বুলালো। মায়ার চোখের ঘন কালো ও পাপড়িগুলো মোহিত করলো হৃদকে। হৃদ এক দৃষ্টিতে তাকায় মায়ার মৃদু কম্পিত চোখের পাতায়। হৃদের বেসামাল দৃষ্টি আওড়ায় মায়ার গোলাপি ওষ্ঠদয়ে। পাষণ্ড বুকে যেন কেঁপে উঠল হৃদের। মনে জাগ্রত হলো অপ্রত্যাশিত এক ইচ্ছা। দৃষ্টি গভীরতা বাড়ল, হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাইল মায়া ওষ্ঠদয়ে লেগে থাকা অবশিষ্ট চকলেটের উপর। কি ভেবে মুহূর্তেই গুটিয়ে নিল নিজেকে সেই হাতটা। মায়ার থেকে নিজের দৃষ্টি সরিয়ে ঘাট ঘুরিয়ে পাশে তাকায়। অস্থিরতায় চট করে নিজের চোখ বন্ধ করে বুক ফুলিয়ে বার কয়েক নিঃশ্বাস টানে হৃদ। নিজেকে শান্ত করে পুনরায় তাকায় মায়ার দিকে। বক্স থেকে টিস্যু নিয়ে এগিয়ে দেয় মায়ার দিকে, শান্ত কণ্ঠে বলে, ঠোঁট পরিষ্কার করে নাও, চকলেট লেগে আছে। মায়া হাত বাড়িয়ে টিস্যু নিল হৃদের থেকে, কিন্তু রুমের কোথাও আয়না চোখে না পড়ায় খানিকটা হাঁসফাঁস করলো। টিস্যু হাতে এদিক ওদিক তাকালো। সন্ধানী চোখ দুটোতে আয়নার দেখা না মিলে আর চোখে তাকালো হৃদের দিকে। চোখ মিলল দুজনার। মায়া তাৎক্ষণিক নিজের দৃষ্টি নত করে মিনমিনে গলায় বলল হৃদকে, আয়না? তোমার পেছনে। মায়া কথা বাড়ালো না। বাধ্য কন্যায় হৃদের কথা অনুযায়ী ঘুরে নিজের মুখ পরিষ্কার করে নিয়ে সামনে ঘুরে দাঁড়াতে হৃদ স্নিগ্ধ কণ্ঠে বলল। চকলেটগুলো খেতে ভালো লেগেছে? মায়া তাৎক্ষণিক মাথা নাড়িয়ে বলল। হুম। হৃদের ভালো লাগলো মায়ের উত্তরটা। মোহিত কণ্ঠে বলল, তোমার জন্য ছিল, যাওয়ার সময় সাথে করে নিয়ে যাবে, কেমন? তোমার জন্য ছিল। কথাটা মায়ার কর্ণধার হলো। মায়া কি এ চমৎকার! হৃদের তোমার জন্য ছিল কথাটিতে হ্যাঁ ভীষণ চমকালো। তাতস্থ হলো মনের সুপ্ত অনুভূতিগুলো। সেই সাথে মায়ের জাগ্রত হলো অবাধ্য চিন্তাগুলো। চকলেটগুলো কি তাহলে তার জন্যই তার হৃদ ভায়া নিয়ে এসেছিল? তার হৃদ ভায়া তো নিজের আপনজন ছাড়া অন্য কাউকে কিছু দেয় না। সে তো বিগত ২ বছরে দেখেনি হৃদ ভায়া কাউকে কিছু দিতে। তবে দাদা বলে হৃদ ভাই নাকি দাদা দাদি সব খরচ বহন করে, গিফটও দেয়। কিন্তু হৃদ ভাইয়ের একান্ত ব্যক্তিগত আপনজনদের, যাদের হৃদ ভাই নিজের ব্যক্তিগত মানুষ বলে মনে করে, তাদের ছাড়া তিনি কাউকে এক টুকরো সুতো গিফট করেন না, সেটাও দাদি বলে। কিন্তু তার বেলা তো তার হৃদ ভাই পুরো চকলেটের ঝুড়ি গিফট করে ফেললো। প্রশ্ন জাগলো, তাহলে কি সে হৃদ ভাইয়ের একান্ত ব্যক্তিগত মানুষ হয়? হৃদ ভাইয়ের প্রিয় আপনজন? মায়া চমকালো নিজের চিন্তায়। বিস্মিত কণ্ঠে পরপর প্রশ্ন করে বলল, আমার জন্য আপনি এনেছেন? কিন্তু আপনি তো প্রিয় মানুষ ছাড়া কাউকে কিছু দেন না। তাহলে আমি কি আপনার প্রিয় বাতিল বউ স্বামী? হৃদ উত্তর দিল না মায়াকে। আগের ন্যায় শীতল ভঙ্গিতে হালকা ঝুঁকে মায়ের মুখে আলতো ফু দিল। মায়া কেঁপে উঠল যেন। তাৎক্ষণিক দুহাতে অ্যাপ্রনের দুপাশ আঁকড়ে ধরল। কম্পিত চোখের পাতা বন্ধ করে নিল হিচকে। হৃদ শীতল দৃষ্টিতে দেখল মায়ার মৃদু ছটফট। প্রসঙ্গ পাল্টে নিজের মতো করে প্রশ্ন করলো মায়াকে। ঠান্ডা সতেজ নির্মল গলায় বলল হৃদ। কলেজ থেকে এখানে এসছো? হৃদকে প্রসঙ্গ পাল্টাতে দেখে চোখ পিটপিট করে তাকায় মায়া। মায়ার অশান্ত চোখ মিলল হৃদের শীতল দৃষ্টিতে। হৃদের দৃষ্টির গভীরতার সাথে বেশিক্ষণ তাকিয়ে থাকতে সক্ষম হলো না মায়া। অস্থির ভঙ্গিতে পুনরায় নিজের দৃষ্টি নত করে মিনমিনে গলায় উত্তরে বলে, দাদি নিয়ে এসেছে কলেজ থেকে। বলল মার্কেটে যাবেন, তিনি আমাকে নিয়ে। হৃদ খানিকটা কপাল কুচকালো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই অসময়ে মার্কেটে? হুম। হৃদের কুঞ্চিত ললাটের ভাঁজগুলো মুহূর্তে মিলে গেল ললাটে। নিজের তীক্ষ্ণ কণ্ঠ খাদে নামিয়ে শান্ত স্বরে বলল, কিছু লাগবে তোমার? অসম্মতিতে মাথা নাড়ালো মায়া। মিহি কণ্ঠে বলল, না। অধিকার বোধ নিয়ে তৎক্ষণাৎ প্রশ্ন করল হৃদ। আমার লাগবে, নিয়ে আসতে পারবে তুমি? চোখ তুলে সামনে তাকালো মায়া। সাথে সাথে চোখের দেখা মিলল হৃদের শীতল ও গভীর দৃষ্টির। ২ সেকেন্ডের মধ্যে পুনরায় দৃষ্টি নত করে অসম্মতি প্রকাশ করলো হৃদের সামনে। বলল, আমি বুঝবো না, দাদি বুঝবে। আপনি দাদিকে বলুন নিয়ে আসবে আপনার জন্য। অশান্তির গলা ছাড়লো হৃদ দৃঢ় গলায় বলল, হুম, তুমি ছাড়া কেউ বুঝবে না আমারটা। দাদিকে দিয়েও হবে না, তুমি ছাড়া আমার তোমাকে লাগবে, তাই তোমাকে আনতে হবে আমার জন্য। মায়া খানিকটা ইতস্তত বোধ করলো। আজ পর্যন্ত সে নিজের জন্য সুতাও কিনেনি পছন্দ করে, সেখানে এত বড় দায়িত্ব দিচ্ছে হৃদ। কি থেকে কি কিনে আনতে হবে তাও তো জানে না সে। কিন্তু বারবার হৃদের সম্মুখে না করাটা মায়ার মনে ভয় ধরিয়ে দিয়েছে। যদি হৃদ রেগে যায় তো? মায়া ভয়ে হাঁসফাঁস করলো কিছুটা, তবে সম্মতি জানালো তার মধ্যেই বলল,
বলুন কি আনতে হবে আপনার জন্য? হৃদ পুনরায় হালকা ঝুঁকে পড়ল মায়ার দিকে। মায়া ধাতস্থ হয়ে চমকালো, ভড়কালো, তটস্থ চোখে তাকাতেই ধারালো, মোহিত গলায় বলল হৃদ। এমন কিছু যার স্মরণে থাকবে তুমি। কে পারবে আনতে? মায়ার তটস্থ চোখগুলোতে বিষণ্ণ খেলা করলো কারোভাবে। হৃদের স্মরণে মায়াকে রাখতে চাওয়াটা ভীষণ ধাতস্থ করলো মায়াকে। গ্যাপে পড়ে যাওয়া প্রশ্নগুলো পুনরায় করলো হৃদকে মায়া। চকিত মনে বলল, আমি কি আপনার প্রিয় বাতিল বউ স্বামী? হৃদ হালকা নড়ে চড়ে সোজা হয়ে বসলো। মায়ের বারবার একই প্রশ্ন এসে অপদস্থ হলো, তাই বিরক্তি টানলো মুখে। মুহূর্তেই চোখের শীতলতা কাটিয়ে তিক্ততা জড়ালো চোখে মুখে। তপ্ত মেজাজ দেখিয়ে বলে উঠল, কোনো প্রিয় বউটাও নও তুমি আমার। প্রচণ্ড অপ্রিয়, অপছন্দের মানুষ তুমি আমার, বুঝছো? হৃদের হঠাৎ রূপ পরিবর্তনের কারণটা ধরতে পারল না মায়া। অসহায় দৃষ্টিতে হৃদের কথা সম্মতি জানালো, মাথা নাড়িয়ে চুপ থাকলো সে। কিন্তু হৃদের রূপ পরিবর্তনের সাথে কথার ধরনও দৃষ্টি সবই বদলালো তৎক্ষণাৎ। মায়া বুঝলো না কিছু, তবে হৃদের চোখে শীতলতা কাটিয়ে দুষ্টুমি খেলা করলো আংশিক। রসিয়ে রসিয়ে আবারও মায়াকে বলল হৃদ, আচ্ছা, শুনলাম আপনি নাকি আমার 10টা বাচ্চার প্ল্যানিং আছেন ম্যাডাম। আমার টাকা বের করার ধান্দার কথাটা কি সত্য? ভুলে যাওয়া বিষয়টি মনে পড়তেই চমকালো মায়া। রাতে মায়া বলার কথাগুলো যে হৃদ শুনেছিল সেটা এতক্ষণ যাবৎ ভুলে বসেছিল মায়া। কিন্তু হৃদ বলাতে পুনরায় স্মৃতিচারণ হলো, সেই সাথে ভয়ার্ত হলো আখিচরণ। শুকনো ঢোক গিলে পালানোর ধান্দা করলো মুহূর্তে। ভয়ার্ত চোখ দুটো হৃদের থেকে লুকানোর চেষ্টায় মায়া এদিক সেদিক তাকালো নত হয়ে। হৃদের গাঢ় তীক্ষ্ণ দৃষ্টি মায়ার কর্মকাণ্ডের দিকে। কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ দৌড়ে পালিয়ে যেতে চায় মায়া, কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় মুহূর্তে আটকা পড়ল হৃদের ঝুলন্ত পা দুটোর ভাঁজের মাঝে। মায়া হৃদের সামনে নিকটবর্তী দাঁড়িয়ে থাকায় খুব সহজে হৃদ নিজের দু পা দিয়ে মায়াকে জাপটে নেয়। হতভম্ব মায়া হুঁশে ফেরার আগে এই হৃদ পা দিয়ে মায়াকে টেনে নিজের উপর ফেলে। হৃদের আকস্মিক ঘটনায় মায়া তাল সামলাতে না পেরে উপর হয়ে পড়তে চায় হৃদের বুকে, কিন্তু পড়তে পারল না। তার আগে হৃদ নিজেকে পিছন দিকে ঝুঁকে পড়ে থামিয়ে দেয় মায়াকে। নিজের পায়ের বন্ধনীতে মায়াকে আটকিয়ে রেখে গাঢ় নিষিদ্ধ কণ্ঠে বলে ওঠে, ডোন্ট, ছোঁয়া যাবে না আমাকে। তৎক্ষণাৎ স্বর্ণাভে ফিরল মায়া। নিজেকে গজিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তবে হৃদের পায়ের বন্ধনী থেকে মুক্তি পেল না। মায়া মাথা ঘুরিয়ে নিচে তাকায়। নিজের চারিপাশে হৃদের পায়ের বন্ধনী দেখলো ভয়ার্ত চোখে। হৃদ আগের ন্যায় অনড়, মায়াকে পা দিয়ে চেপে ধরে বসে আছে। মায়া ভয়ার্ত দৃষ্টি বুলায় হৃদের বদলিত চেহারার দিকে। হৃদ মায়ার দৃষ্টি পরোয়া না করে সোজা হয়ে বসতে বসতে নিজের ধাঁচে বলল, একদম ছোঁয়ার চেষ্টা করবে না আমাকে। ছোঁয়াছুঁয়ি পর্বটা আপাতত স্টপে আছে। যেদিন আমার ছোঁয়া তোমার ব্যথা বা অসহ্য লাগবে না, সহ্য করতে পারবে, সেদিন ছুঁয়ে দেব, তার আগে নয়। মায়া চোখ তুলে করুণ দৃষ্টিতে তাকায় হৃদের দিকে। বুঝতে পারে হৃদ সেদিন রাতের বিষয়টা এখনো মনে ধরে রেখেছে। হয়তো কষ্ট পেয়েছিল সেদিন রাতে তার করা আচরণে। মায়া কিছু বলল না, চুপ থাকলো। হৃদ পুনরায় বলে উঠল, তো যা বলছিলাম, আপনার আমার 10টা বাচ্চাকে নিয়ে প্ল্যানিংটা সে লাগছে, যাকে বলে মনে ধরছে ভীষণ। কিন্তু পয়েন্ট হলো, আমার যতদিন না 10টা বাচ্চা হওয়ার শেষ হচ্ছে ততদিন অবধি আমি আপনার টাকা মেরে খাবো। অর্থাৎ আমার সমানে সমানে 10টা বাচ্চা না হওয়া অবধি প্রতি মাসে আপনি আমাকে আমার প্রতিটা বাচ্চার জন্য ট্যাক্স দিতে হবে। আমার সমান 10টা বাচ্চা হওয়ার পর না হয় আমি দেবো আপনাকে। আমি ব্যবসায়িক মানুষ, তাই হিসাব নিকাশ করলাম। আপনি আমার থেকে টাকা মেরে খাওয়ার ধান্দায় থাকলে আমি কেন আপনার টাকা মেরে খেতে পারবো না? আপনি তো আমার থেকে দ্বিগুণ অর্থবান ব্যক্তি, তাহলে আপনাকে ছাড় দিয়ে লাভ আছে? লাভ নেই তো। হৃদের যুক্তিতে হতবদ্ধ মায়া বিষণ্ণে অবাক হয়ে সঙ্গে সঙ্গে বলল, আমি বড় লোক? পুনরায় যুক্তি দেখিয়ে বলল হৃদ, অবশ্যই আপনি বড়লোক মানুষ। আপনার স্বামী বড়লোক, আপনার দাদা শ্বশুর দাদি শাশুড়ি বড়লোক, সাথে আপনার বাবা মা বড় ভাই মিলে বড়লোক। সব বড়লোকের মধ্যে বড়লোকই হলেন আপনি, কারণ সবার জয়েন্ট টাকা আসে আমার হাতে। প্রতিটা মানুষের টাকা দেয় আপনাকে, তাহলে আপনি গরিব কোথায়? আপনি তো আমার থেকে দ্বিগুণ বড়লোক। আর বড়লোকই মানুষের টাকা মেরে খাওয়া ফরজ কাজ। দিন দিন টাকা বের করুন, যা পকেটে আছে তা বের করুন দ্রুত, নয়তো আমাকে ট্যাক্স না দেওয়ার দায়ে আপনাকে আমি বেঁধে রাখবো আমার টেবিলের কোণায়। বুঝছেন আপনি? দিন এবার। হৃদ হাত পাতল মায়ের সামনে, কিন্তু তাৎক্ষণিক কিছু মনে পড়তে ভুল শুধালো হৃদ। পুনরায় বলে উঠল, আরেকটা কথা, বাচ্চাগুলো কিন্তু আমার হবে না, আমার বউয়ের হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন কিন্তু ম্যাম, যেন তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাগুলো আমার বউয়ের।
মায়া কি বুঝলো হৃদের দেখানো হিসাব নিকাশ, নাকি বুঝলো হৃদের অনাগত বাচ্চা কাচ্চার জন্য দোয়া চাওয়ার ইঙ্গিতটা? তবে এতটা বুঝলো সে হৃদের থেকে আসলেই দ্বিগুণ বড়লোক মানুষ। সবাই তো তাকে টাকা দেয় হাত খরচ করার জন্য, কিন্তু তার হৃদ ভাই কে কি কেউ টাকা দেয় মায়ার মতো করে? মায়া খালি মস্তিষ্কের কথাগুলো আওড়ানোর মধ্য দিয়ে পুনরায় তাড়া দিল হৃদ। মায়া ভয়ভীত হলো ভীষণ। শুকনো ঢোক গিলে ভয়ের তো চোখ মিলালো হৃদের চোখে। সঙ্গে সঙ্গে হৃদ চোখের ইশারায় মায়াকে টাকা বের করতে বলল। মায়া আড়ষ্ট হয়ে জড়সড় হাত ঢুকালো নিজের অ্যাপ্রনের পকেটে। একটা পকেট খালি থাকলো, অন্য পকেট থেকে 27 টাকা বের করলো, গলার আইডি কার্ড সহ। টাকা আইডি কার্ড সহ হৃদের হাতের উপর রাখলো মায়া। হৃদ কপাল কুঁচকে তাকায় মায়ের অগোছালো পুরাতন কুচকানো টাকাগুলোর দিকে। অর্ধ ছেঁড়া 20 টাকার নোটের সাথে 5 টাকার একটা পয়সাও রয়েছে, সেই সাথে রয়েছে অল্প নতুন 2 টাকার নোট একটা, সব মিলিয়ে 27 টাকা। হৃদ এক পলক টাকাগুলো দেখে নিয়ে মায়ের দিকে তাকাতেই কপালের ভাঁজগুলো আরো গাঢ় হয় যখন দেখলো মায়া নিজের অ্যাপ্রনের বোতামগুলো এক এক করে খুলছে তার সামনে। মায়া ধীর হাতে অ্যাপ্রনের সকল বোতাম খুলে নিয়ে চট করে অ্যাপ্রনের নিচে পরিহিত ফ্রকের এক পাশের পকেটে হাত গুজায় সে। মায়ের বেখেয়ালি আচরণের কারণে তৎক্ষণাৎ অ্যাপ্রনের বাম পাশে কলারটা মায়ের বাম কাঁধের নিচে পড়ে যায়, যার ফলে মায়ের জামার একটা পাশ দৃশ্যমান হয় হৃদের চোখে। গলা থেকে মায়ের পেট অবধি ঘেমে যাওয়া সাদা ড্রেসটা ভিজে লেপ্টে আছে গায়ের সাথে, তার জন্য দৃশ্যমান হয়ে যায় মায়া নিষিদ্ধ কিছু জায়গা। কাঙ্ক্ষিতভাবে মায়ের অনাকাঙ্ক্ষিত জায়গা চোখে পড়লো হৃদে। হৃদ দৃষ্টি সরালো না, বরং গাঢ় করলো। তবে চোখ ঘোরালো কিছুটা, চারপাশেও তাকালো উপরে মায়ের কাঁধে দৃশ্যমান ফিতা বন্ধনীর দিকে। হৃদ চোখের এক সমুদ্র গভীরতাটা বাড়লো। মায়া দেখলো না হৃদের সেই চোখের গভীরতাটা। যদি দেখতো তাহলে নিশ্চিত এতটা বেখেয়ালি হতে পারতো না হৃদের সম্মুখে। হয়তো লজ্জা পেত, ভীষণ লজ্জা যাকে বলে, কিন্তু আফসোস মায়া নিজের কাজে এতটাই ব্যস্ত যে কারো অশান্ত সমুদ্রের ন্যায় গভীরতা দৃষ্টিটাও পরখ করতে পারলো না বিন্দুমাত্র। মায়া নিজের মতো করে ফ্রকের ভেতরের পকেট হতে টাকা বের করে হৃদের হাতে রাখলো। হৃদকে হাত সরাতে না দেখে চোখ তুলে তাকালো মায়া। হৃদের ধ্যান কোথায় আছে বুঝতে সক্ষম না হয়ে হাঁসফাঁস করলো খানিকটা, তাই পরিশিষ্ট অর্থ হৃদকে দান করে মিনমিনে গলায় বলল। আর নেই তো। মায়ের কথায় নিজের হাতের দিকে দৃষ্টি স্থির করলো হৃদ। বিষণ্ণতা এখনো কাটেনি, ঘোর লেগে আছে চোখে মুখে। বুকের কম্পনটা ক্রমেই তীব্র থেকে তীব্র হচ্ছে। দুই ঠোঁট ফাঁক করে গোপনে নিঃশ্বাস টানে হৃদ। যান যায় যায় অবস্থা তার অল্পতেই। এই অনুভূতিগুলো হৃদের সাথেই প্রথম প্রথম হচ্ছে। সে বুঝতে পারছে তার গ্যাংস্টার জীবন বউ নামক কলঙ্কে দাগ লেগে যাচ্ছে ধীরে ধীরে। কাউকে নিজের চরম দুর্বলতা বানাচ্ছে সে, যেটা তার জীবনের শীর্ষ ভুল বলে ধরা হবে। গ্যাংস্টার জীবনে কাউকে দুর্বলতা বাড়ানো এক পর্যায়ে পাপ বলে ধরা হয়। কারো প্রেমে পড়াও ঘোর বিপদ, কিন্তু সে সকল নিয়ম ভঙ্গ করছে ধীরে ধীরে, যেটা মোটেও ঠিক হচ্ছে না। তার এই মেয়েটাকে এতটা প্রশ্রয় দেওয়াটাও মোটেও ঠিক হচ্ছে না। এখন যদি এই মেয়েটার থেকে সরে না দাঁড়ায় তাহলে ভবিষ্যতে তার জন্য প্রচন্ড বিপজ্জনক হয়ে উঠবে। এক মনে কথাগুলো ভেবে নিজেকে স্বাভাবিক করল হৃদ। নিজের হাতের টাকাগুলোর দিকে পূর্ণ দৃষ্টি করতেই চোখে পড়লো একটা 500 টাকার নোটের সাথে একটা 50 টাকার নোট। হৃদ টাকাগুলো সব রেখে দিল নিজের কাছে। টেবিলের উপর টাকাগুলো রেখে ফিরে দিয়ে তাকালো মায়ার দিকে। আবারও চোখ পড়লো মায়ের শরীরে অনাকাঙ্ক্ষিত ভাজে ভাজে দৃশ্যগুলোতে। হৃদ হাত বাড়িয়ে মায়ের কাঁধের নিচে পড়ে যাওয়া অ্যাপ্রনের কলারটা টেনে মায়ের গলা অবধি ঢেকে দিতে দিতে বলল। আপনি ছোট সাজেন ইচ্ছাকৃতভাবে। আপনাকে দেখে আমার ছোট মনে হয় না, ভীষণ বড় মনে হয়। আমাকে বেকাবু করবেন না বলছেন, কারণ নিতে পারবেন না আমার বেসবল আচরণ। আমি লাগামহীন ঘোরার ন্যায় ছুটে গেলে সামলাতে পারবেন না আপনি। মায়া কি বুঝলো হৃদের কথার অর্থ? হ্যাঁ বুঝলো, খুব করে বুঝলো, কিন্তু ধরা দিল না। চোখে মুখে লাল লাল আভা ছড়িয়ে পড়লো লজ্জায়। তারপরও বোকা সাজলো হৃদের সম্মুখে। শরীরের মৃদু কম্পন সাক্ষী হলো মায়া বুঝদারের বিষয়টিতে। তারপরও বোকার ন্যায় তাকালো। হৃদ ছুলো না মায়াকে, তবে এক এক করে মায়ের অ্যাপ্রনের সকল বোতাম লাগাতে লাগাতে বলল। বাই দ্য ওয়ে, নাইস কালার। তবে সাদার সাথে সাদা কালারটা যায় বেশি মনে হয়, তাই না? হৃদের রসিয়ে রসিয়ে কথার সারাংশ সারমর্ম কি মায়া বুঝলো, কিন্তু শরীরে দ্বিগুণ কম্পন তো তাই বলছে যে এই নারী হৃদের সব কথার অর্থ বুঝতে পেরেছে, কিন্তু চোখে মুখে ফুটালো না কিছুই। হৃদের থেকে বাঁচতে চায় মুহূর্তে, নিতে পারছে না কিছু সে, তাই নিজের উপস্থিতি বুদ্ধি কাজে লাগালো তাৎক্ষণিক। মাথা নিচু করে কম্পিত শরীরের কোনো রকম নিজের একটা হাত উঁচু করে 2 আঙ্গুল দেখালো হৃদকে। কম্পিত স্বরে টেনে টেনে বলল। 2 যাব আমি। হৃদ বুঝলো না মায়ার 2 আঙ্গুল দেখানোর মানে কি, আর না বুঝলো মায়ার 2 চাপ কথার অর্থ। অ্যাপ্রনের বোতাম লাগাতে লাগাতে কপাল কুঁচকে পুনরায় প্রশ্ন করলো মায়াকে। বলল। 2 কি? মায়া হতাশ চোখ তুলে তাকালো হৃদের দিকে, করুণ কণ্ঠে বলল। 2 জানেন না আপনি? না, জানার কথা ছিল আমার। 2 মানে গিয়ে যাব আমি। ইয়ে কি? 2 মানে 2 আর কি। তাহলে 2 কি রে বাবা? 2 বা কই যে তুমি যেতে চাচ্ছ এত করে?
দুই কি কোনো এরিয়া? বলো, আমি নিয়ে যাব। হৃদের উত্তরে নাখোশ হলো মায়া। হৃদ দুই মানে বুঝে না, যেটার জন্য চরম বিরক্তি প্রকাশ করলো হৃদের সামনে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি মুহূর্তে খাদে নেমে এলো যখন দেখলো মায়া নাখোশ ভঙ্গিতে বিরক্ত হয়ে যাচ্ছে। হৃদ অনুচিত হলো, নিজের কে দোষ দিতে থাকলো এক মনে। সামান্য দুই মানে বুঝতে পারছে না সে? নিশ্চয়ই দুই মানে বিশাল কিছু বোঝাতে চাইছে মেয়েটা, কিন্তু সে অক্ষত মতো দুই জিনিসটাই চিনতে পারছে না। হৃদ বিরক্তিতে ঝেড়ে পুনরায় বলল। কি সমস্যা রে বাবা? বুঝিয়ে না বলে বুঝবে কিভাবে তুই কি? মায়া কিছু বলল না, সোজা সাপটা বলল। আমি ওয়াশরুম যাব, ছাড়ুন। তাহলে তুই যাবে না? জানি না, ছাড়ুন। মুহূর্তে হৃদ পায়ের বন্ধনী খুলে দিল। হৃদ ওয়াশরুম দেখিয়ে দিতে মায়া সেদিকে গটগট পায়ে হেঁটে চলে গেল খানিকটা রেগে। হৃদ বুঝলো মায়ের রাগান্বিতর কারণটা, তারপরও তারা দিয়ে মায়াকে পেছনে ডেকে বলল। 2 মিনিটের মধ্যে আসবে কিন্তু। মায়া শুনলো না হৃদের কথা। মায়া শুনলো না হৃদের কথা। একে তো সে দুই যাচ্ছে, তারপর আবার বলছে 2 মিনিটের মধ্যে আসতে। লোকটা এত বোকা কেন? সামান্য দুই মানে বুঝে না সে? দুই কি কখনো 2 মিনিটের মধ্যে শেষ করা যায়? মায়া চলে যেতে হৃদ আসিফকে কল লাগায়। আসিফ রিসিভ করে হ্যালো বলতে না বলতে প্রশ্নের সম্মুখীন হয় হৃদের। হৃদ কাল বিলম্ব না করে আসিফকে জিজ্ঞাসা করে বলল। আসিফ, তুই কি রে? আসিফ বুঝতো না তার কথার অর্থ, কিন্তু তৎক্ষণাৎ উত্তর দিল ফোনের ওপাশ থেকে। বলল। জি ভাই, টু হয়। হৃদ বিরক্তি নিয়ে বলল। তোর কি মনে হয় 2 মানে 2 হয়? এটা আমি জানি না। তুই আমার পড়ালেখা শেখাস? সরি ভাই, ভুল হয়ে গেছে। কিন্তু আপনি কোন দুইয়ের কথা বলছেন? কোনো পাসওয়ার্ড বা পিনকোড নাকি ভাই? হৃদ দীর্ঘশ্বাস ফেলল, গভীর চিন্তিত গলায় বলল। তোর ভাবি বিগত যাবৎ ধরে দৌড়ি করছে, আমি বুঝতে পারছি না, তাই বলে গাল ফুলিয়ে রাখছে। এখন তুই বলতো কি করি আমি? 2 সন্তান পাই কোথায় থেকে? রাত 10:55 সবেমাত্র খানবাড়ি ড্রয়িং রুমে পা রাখলো হেনা খান, মেহেরবান, ফিহা, মায়া ও আরাফ খান। দুহাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে পিছন পিছন ঢুকলো কয়েকজন বলিষ্ঠবান বডিগার্ড। আদেশ অনুযায়ী তারা সেই শপিং ব্যাগগুলো জায়গায় রেখে তাৎক্ষণিক প্রস্থান করলো সেখান থেকে বিনা বাক্য ব্যয়ে। প্রত্যেকের চোখে মুখে ক্লান্তির ছাপ, নিচ দিয়ে যাওয়া শরীরটা যেন রিরি করছে সারাদিন ভাগ দৌড়ে। মালা একে একে সবাইকে ফ্রিজের ঠান্ডা পানি হাতে তুলে দিচ্ছে। ফিহা নিল না অবশিষ্ট ঠান্ডা পানির গ্লাসটা, বরং ক্লান্তিতে চট করে শটান হয়ে শুয়ে পড়ল সাদা সোফায়। মায়াও তাই করলো। গায়ে এখনো সকালের পরিহিত কলেজ ড্রেসটি জড়ানো। হেনা খান অবশিষ্ট পানিটুকু শেষ করে গ্লাসটা মালার হাতে তুলে দিতে দিতে চোখ আওড়ায় মায়া ও ফিহার দিকে। দুজনকে ক্লান্তিতে শুয়ে পড়তে দেখে তাৎক্ষণিক তাড়া দিল দুজনকে ফ্রেশ হয়ে নিতে। মায়া ও ফিহা দুজনের কেউই নাকচ করলো না হেনা খানের আদেশ, বরং কয়েক সেকেন্ডের ব্যবধানে দুজনই ক্লান্তিময় শরীরটা টেনে কোনো রকমে উঠে দাঁড়ালো ফ্রেশ হওয়ার জন্যে। টু শব্দ না করে দুজনেই হেলে দুলে কোনো রকম পার হলো যার যার রুম অব্দি। মায়াকে চলে যেতে দেখে খানিকটা নড়ে চড়ে বসেন আরাফ খান। দীর্ঘ সময় ধরে চেপে রাখা কথাগুলো প্রকাশে তাগিদে গলা ছেড়ে দৃষ্টি আকর্ষণ করেন নিজের স্ত্রী ও কন্যার। দৃষ্টি আকর্ষণে সফল হন তাৎক্ষণিক তিনি। বনিতা করল না কোনো কিছুতে, স্পষ্ট ভাষায় সোজা নিজের পয়েন্টে প্রশ্ন করল। হেনা খান মেহেরবানের উদ্দেশ্যে বলে উঠল। বিয়ের শপিং না হয় করে নিলে তোমরা, কিন্তু বাকিটা সামাল দিতে পারবে তো? বাবার কথা খানিকটা বুঝলো না মেহেরবান। বাকিটা সামাল দিতে পারবে এই প্রশ্ন সৃষ্টি হলো তার মনে। কিসের বাকিটা সামাল দিতে হবে তাদের? এই বিষয়টা নিয়ে কৌতূহল জাগ্রত হলো খানিকটা। তাই ক্লান্তিময় দৃষ্টি তীক্ষ্ণ হলো আরাফ খানের এমন প্রশ্নে। ভ্রুকুচকে বলল। কিসের বাকিটা সামাল দিতে হবে বাবা? বুঝিনি বিষয়টি, বুঝিয়ে বলবে? প্রসঙ্গ এড়ালো না আরাফ খান, বরং গম্ভীর হলো, দৃঢ় কণ্ঠে নিজের মতো করে বলল। হৃদ বাংলাদেশে আসছে এখনো, তাই হৃদের সামনে মায়ার দ্বিতীয় বিয়েটা কি ভালো দেখাবে? কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল মেহেরবানের। হেনা খানের বিষয়টি ঠিক তেমনই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর মুখশ্রীতে। তাই তিনি কিছু বলবে তার আগে অসন্তুষ্টির মুখ খুলল মেহেরবান। রুদ্ধ কণ্ঠে বলল। কেন ভালো দেখাবে না বাবা? অয়নের সাথে মায়ার বিয়ে তোমরা ঠিক করেছো, তাও 1 বছর আগে। আমি কিছু বলিনি মার মুখের দিকে তাকিয়ে, সবকিছু মেনে নিয়েছিলাম, কারণ আয়নের সম্মতি ছিল মায়াকে বিয়ে করা নিয়ে। আর এখন যা কিছু হচ্ছে সবকিছু তো হৃদের সম্মতিতেই হচ্ছে, তাই না? তাছাড়া আমরা তো হৃদের বিয়ে করা বউকে দ্বিতীয়বার বিয়ে দিচ্ছি না, তাই না বাবা? মায়া এখন হৃদের বউ নয়, সেটা আমি, তুমি, আমরা সবাই জানি। হৃদ 2 বছর আগে নিজের ইচ্ছাতে বিয়েটাকে সরকারিভাবে বাতিল ঘোষণা করে গেছে মায়ার সাথে। তাহলে এখন হৃদের ভালো লাগা খারাপ লাগা প্রসঙ্গটা আসছে কেন বাবা? আমার জানা মতে, ইনফ্যাক্ট আমাদের সবার জানা মতে, হৃদ মায়াকে সহ্য করতে পারে না, অপছন্দ করে। বউ হিসেবে মায়ার মতো কাউকে নিজের পাশে চায় না। এখানে মায়ার দ্বিতীয় বিয়েতে হৃদের আপত্তি বা খারাপ লাগবে, এটা চিন্তা করাটাও বোকামি ছাড়া অন্য কিছু নয় বাবা।
আশা করি আমি তোমাকে আমার কথাগুলো বোঝাতে পেরেছি বাবা। আরাফ খানের মন মস্তিষ্ক সইল না নিজের মেয়ের যুক্তিতর্কে কথাগুলো। মেহেরবানের কথায় যথেষ্ট পরিমাণ লজিক থাকলে ওনার মস্তিষ্ক সেই যুক্তিগুলোর সাথে সহমত পোষণ করতে পারছে না বিন্দুমাত্র, বরং ঘোর আপত্তি করছে ফিরতি। অমিল তর্ক হবে বাবা মেয়ের মাঝে, বিষয়টা বুঝে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আরাফ খান, গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, হৃদের হুটহাট বাংলাদেশে চলে আসাটা কি তোমাদের কারো কাছে অদ্ভুত মনে হচ্ছে না? হেনা, তোমার কাছে অদ্ভুত লাগছে না? কপালের সূক্ষ্ম ভাঁজগুলো আর গম্ভীর হলো হেনা খানের। দৃঢ় গলায় আরাফ খানকে প্রশ্ন করে বলল, মানে অদ্ভুত মনে হবে কেন? আগের ন্যায় বলে ওঠেন আরাফ খান। যে হৃদ 2 বছর একবার বাংলাদেশের মাটিতে পা রাখতে চাইতো না, সেই হৃদ গত 6 মাসে 3 বার বাংলাদেশে চলে আসলো। 6 মাস আগে একদিনের জন্য আসলো, 1 মাস আগে 2 দিন থাকলো, তারপর কাল হঠাৎ করে চলে আসলো বাংলাদেশে। তাও অন্য কোথাও না গিয়ে সোজা খান বাড়িতে চলে আসাটা অদ্ভুত লাগলো না তোমাদের কারো কাছে? হেনা, হৃদের সামান্য সামান্য পরিবর্তনটাও তোমার চোখে পড়ছে না? হেনা, এতটা অবুঝ তো তুমি নয়, তাহলে আজ হঠাৎ করে অবুঝ হয়ে গেলে তুমি? হেনা, আরাফ খানের পরপর কথায় চমকালো ভরকালো হতভম্ব হয়ে তাকালো হেনা খান। তিনি এতদিন এই বিষয়টি লক্ষ্য করেনি যে তা নয়, অবশ্য লক্ষ্য করেছে, তবে এতটা ডিপলি চিন্তা করা হয়নি ওনার। আরাফ খানের মতো উপর উপর দিয়ে ভেবেছিল হয়তো হৃদ কোনো কাজের জন্য বাংলাদেশে বারবার যাতায়াত করছে, কিন্তু স্বামী চিন্তা ভাবনার মতো এতটা গভীরভাবে দেখেননি তিনি। তবে আরাফ খানের প্রতিটা কথায় যে সত্য এবং যুক্তিযুক্ত আছে তাও শতভাগ নিশ্চিত। সত্যি কি হৃদের পরিবর্তন হচ্ছে নাকি বুঝবার ভুল হচ্ছে তাদের কারো কোথাও? কোনটা সত্য? হেনা খানকে অন্যমনস্ক দেখে কপাল কুঁচকে আসে মেহেরবানের, তবে কিছু বলল না হেনা খানকে। নিজের দৃষ্টি আউড়িয়ে তাকায় আরাফ খানের দিকে, উত্তরে বলে ওঠে, রিদ আমাদের ছেলে বাবা, তাই সে আজকাল বাংলাদেশে থাকছে, এতে আমাদের খুশিটাও দ্বিগুণ। লক্ষ্য করেছি এই বিষয়টা আমরা, আলোচনা হয়েছিল আমাদের মধ্যে। তবে হৃদের বাংলাদেশে থাকা নিয়ে মায়ের বিয়ের সাথে কি সম্পর্ক হতে বাবা, বুঝিয়ে বলবে? থমথমে খেয়ে গেল আরাফ খান মেহেরবানের তীক্ষ্ণ কণ্ঠে ধারালো প্রশ্নের উত্তর জানা নেই ওনার কাছে। শুধু এতটা জানে ওনার মন সায় দিচ্ছে না কোনো কিছুতে। মন বলছে হৃদের হুটহাট বাংলাদেশে চলে আসার কারণটা নারীর টান হবে, কারণ পাথরের বুকে ফুল শুধু একটা নারীর ধারায় ফুটে। হৃদ নামক পাথরের বুকে হয়তো মায়া নামক ফুল ফুটেছে। তিনি নিশ্চিত নয় কোনো কিছুতেই, স্বচক্ষে দেখেনি কোনো কিছু। তবে আজ দুপুরে মায়ের হাতে চকলেটের ঝুড়িটা চোখে পড়েছিল ওনার, যেটা হৃদের কেবিনে সকালে আসিফকে রাখতে দেখেছিলেন তিনি। এতটা বুঝতে পেরেছিল যে হৃদ আনিয়েছিল চকলেটের ছুরিটা। মায়া সকালে চকলেট খেতে চেয়েছিল, সেখানটায় হৃদও উপস্থিত ছিল। তার মানে হৃদ সেটা মনে রেখে মায়াকে দিয়েছিল চকলেটগুলো। কিন্তু কেন? হৃদ সহজে কাউকে কিছু দেয় না, এক রত্তি না। মায়াকে দেওয়া মানে হৃদের মনে মায়ের জন্য সামান্য হলেও সহানুভূতি আছে। শুধুই সহানুভূতি নাকি আরও কিছু আছে হৃদের মনে? এই বিষয়ে পরিষ্কার নন তিনি, আর এই জন্যই আরও কিছু সময় নিতে চায় আরাফ খান। কিন্তু তার মধ্যে আয়নের আগাম বার্তায় জানালো সে 1 সপ্তাহের মধ্যে দেশে ফিরে মায়াকে বিয়ে করতে চায়। এখন প্রশ্ন থাকে অসংখ্য। তার মধ্যে সবচেয়ে বেশি যে কথাগুলো ভাবাচ্ছেন ওনাকে সেটা হলো, যদি হৃদ কোনো কারণে মায়ের প্রতি ন্যূনতম দুর্বলতা থাকে তাহলে কিছু না কিছু তো অবশ্যই করবে সে মায়ের বিয়ের সংবাদে। আয়ন যে চুপ থাকবে তাও নয়, সেও মায়াকে পছন্দ করে। ভালোবাসার মানুষকে কি এমনই ছেড়ে দিবে? অবশ্যই না। অবশেষে দেখা যাবে যে বিয়ে তো হবেই না, উল্টো তাণ্ডব হবে 2 ভাইয়ের মধ্যে। আর এই একটি বিষয়ের জন্য তিনি পিছুপা হতে চাচ্ছেন আপাতত আয়ন আর মায়ের বিয়েতে। কিন্তু নিজের পরিবারকে বুঝাতে সক্ষম হচ্ছে না মনের লুকায়িত কথাগুলো। বললেও বা কী হবে? কেউ বুঝবে ওনার মনের সুপ্তায়িত লুকায়িত কথাগুলো? কেউ বুঝবে না, উল্টো ওনাকে দোষারোপ করবে, বলবে হৃদের পক্ষ নিচ্ছেন তিনি। কিন্তু তিনি সত্যিকার অর্থে কারো পক্ষই নিচ্ছেন না, বরং ওই সত্যিটা সত্যায়িত করার চেষ্টা করছে। মনস্তাত্ত্বিক বিষয়ে চিন্তা করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আরাফ খান। এই মুহূর্তে তিনি পরিস্থিতির চাপে পড়ে আছেন। একদিকে ঋতু, অন্যদিকে আয়ন। দুজনেই ওনার কলিজার টুকরো নাতি, প্রচণ্ড ভালোবাসেন তাদের। তাই তিনি চান না কারো বিন্দুমাত্র ক্ষতি হোক। আর এই বিষয়টা কাউকে বুঝাবার নয়। চুপ করে থাকা ছাড়া কিছু করার নেই ওনার। কিন্তু তারপরেও নিজেকে সংযম করতে পারছেন না। চিন্তায় পাশ থেকে মেহেরবানের তীক্ষ্ণ কারো দৃষ্টি পরখ করে নিল আরাফ খানকে। মেহেরবানের কথা শেষ হলো না, তবে বাবার চিন্তিত চেহারাটা বোঝার চেষ্টা করলো খানিকটা। তাই নিজের তীক্ষ্ণ কণ্ঠটা খাদে নামিয়ে নিল ধীর বুঝদার গলায় বলল আরাফ খানকে উদ্দেশ্য করে মেহেরবান, রিদ সহজে কারো জন্য পরিবর্তিত হবার নয় বাবা। আমরা সবাই জানি রিদ কতটা শক্ত মনের মানুষ। হ্যাঁ, রিদের বাংলাদেশে যাতায়াত বেড়েছে সামান্য, তবে অনুসন্ধান করে দেখো বাবা, নিশ্চিত তার পিছনেও নির্দিষ্ট কোনো কারণ আছে। রিদের বাংলাদেশে হঠাৎ আসা যাওয়া নিয়ে তুমি বেশি চিন্তা করছো বাবা। বিয়েটা 1 সপ্তাহ পর হবে,
ততদিন রিত পুনরায় বাংলাদেশ ছেড়ে চলে যাবে, দেখো তুমি। তাছাড়া আজ পর্যন্ত রিতকে দেখেছো যে 2 দিনের বেশি বাংলাদেশে থাকতে? তাহলে আজ থাকবে বলে তোমার মনে হয় বাবা? আমার কিন্তু তাই মনে হয় না। তুমি শুধু শুধু বেশি বেশি চিন্তা করছো বাবা। সব ঠিকঠাক ভাবেই হবে। আমরা আছি তো, তাই না? মা, তুমি কি শুনছো আমাদের কথা? দীর্ঘ সময় নিয়ে চিন্তিত ভঙ্গিতে স্বামী ও মেয়ের কথাগুলো শ্রবণ করলো হেনা খান। হঠাৎ মেহেরবানের প্রশ্নে চকিতে তাকায় সেদিকে। মেহেরবানকে এই মুহূর্তে কি বলা উচিত হবে বুঝলো না সেটা, কারণ মায়ার সাথে আয়নের বিয়ে নিয়ে আপত্তি নেই হেনা খানের। তবে হুট করে 1 সপ্তাহের মধ্যে বিয়ে হওয়াটা নিয়ে কিছুটা আপত্তি ছিল ওনার। তিনি সময় চেয়েছিলেন আরও কিছুটা হুট করা বিয়ে নিয়ে, কিন্তু আয়ন শুনল না, বরং মিস তাকিদে বলেছিল বিয়েটা করা অত্যন্ত জরুরি তার জন্যে। তাই সে বাংলাদেশে এসে জরুরি ভিত্তিতে 1 সপ্তাহের মধ্যে মায়াকে বিয়ে করতে চায়। সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও জানাতে চায় পরিবারের সবাইকে মায়াকে ঘিরে আয়নের। এবার সেটা কি তাও বলেনি আয়ন, শুধু বলল ফোনে এমন গুরুত্বপূর্ণ কথাবার্তা বলা যাবে না, সরাসরি বলা জরুরি। সেই সাথে হাত জোর করে রিকোয়েস্টও করলো যাতে মায়ের সাথে আয়নের বিয়েটা তিনি 1 সপ্তাহের মধ্যে দিতে রাজি হয়ে যান। আয়নের আকুল মিনতিতে বাধ্য হয়ে তিনিও সেটাই মেনে নিলেন। যার সূত্র ধরে আজকে সপরিবারে মায়াকে নিয়ে মার্কেটে যাওয়া বিয়ে শপিং করতে। মূলত আজকের মার্কেটে ছিল মায়াকে ঘিরে। মায়ের বিয়ে সকল কেনাকাটা ধাপ চুকানো। পারিবারিকভাবে বিয়েটা হতে যাচ্ছে দুজনের। বাকি সব প্ল্যানিং আগের মতোই রয়েছে। মায়ের কলেজের গণ্ডি পাশ করার পর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে দুজনের। শুধু বিয়েটা আগাম হবে, বাকি সবকিছুই ঠিকঠাক করা। কিন্তু তারপরেও কেন জানি ভিতর থেকে সায় পাচ্ছে না হেনা খান কোনো কিছুতে। মন খচখচ করছে তীব্র। মনে হচ্ছে আরো কিছুটা সময় নেওয়া বোধহয় ভালো হবে মায়া আর আয়নের বিয়েতে। আর সেটা ভেবেই হেনা খান চিন্তিত হন। মেহেরবানের কথায় উত্তর না করে পুনরায় অন্যমনস্ক হয়ে পড়েন তিনি। হেনা খানকে অন্যমনস্ক দেখাতে কপাল কুঁচকে আসে মেহেরবানের। প্রথমে বাবা, এখন মাকে অন্যমনস্ক দেখাচ্ছে, কিন্তু কেন তার সঠিক কারণটা ধরতে পারল না মেহেরবান। তবে কণ্ঠে তীক্ষ্ণ প্রহারে প্রশ্ন করে উঠল হেনা খানকে মেহেরবান। কি হলো মা? তুমিও কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? তোমরাও কি এই বিয়েটা নিয়ে আপত্তি আছে? টনক নড়ে হেনা খানের, চকিতে তাকায় মেয়ের দিকে, তৎক্ষণাৎ বলে ওঠে। আপত্তি থাকবে কেন? আমি নিজেই তো চাই আয়ান মায়ার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। কিন্তু আয়ানের হুট করে বিয়ের ডিসিশন নেওয়াটা আমার মাথায় আসছে না। আয়ান যথেষ্ট বুঝদার, শান্তশিষ্ট ছেলে। আমার বিশ্বাস আছে নিশ্চয়ই আয়ান ভেবেচিন্তে বিয়ের ডিসিশনটা নিয়েছে। কিন্তু তারপর যতক্ষণ না পর্যন্ত আয়ানের মুখ থেকে শুনবো ও হঠাৎ বিয়ে করতে চাওয়ার কারণটা, ততক্ষণ পর্যন্ত আমার মনে একটা খচখচ ভাব থেকেই যাচ্ছে। মেহু, যে আয়ান হঠাৎ করে এই ডিসিশন কেন নিল? আচ্ছা মেহু, তুই কিছু জানিস এই বিষয়ে? আয়ান কিছু বলেছে তোকে? সোজাসাপটা উত্তরে কাটকাট গলায় বলল মেহেরবান। না মা, আমি কিছু জানি না। আর না আয়ান আমাকে কিছু বলেছে। তোমার মতো আমাকেও মধ্যরাতে ফোন করে বলেছে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে চায় মায়াকে। আমি প্রথমে নিষেধ করলেও পরে আয়নের জোরাজুরিতে রাজি হয়। তারা দিয়ে অ্যাকাউন্টে টাকাও পাঠালো মায়াকে বিয়ের শপিং করানোর জন্য। বাকিটা যা হচ্ছে সেটা তোমার সামনেই হচ্ছে মা, তুমি জানো সব। গোপানের সন্ধিহার প্রকাশে দীর্ঘ নিঃশ্বাস ফেলল হেনা খান। মনের খচখচ কমেনি বিন্দুমাত্র, বরং জোরালো হলো সেটা। যতক্ষণ না পর্যন্ত আয়নের মুখ থেকে সবকিছু শুনবে ততক্ষণ পর্যন্ত একটা কিন্তু কিন্তু ভাব থেকেই যাচ্ছে মনের মধ্যে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিয়েছে রাতের গভীরতা কতটা। 12:45 বাজে। রাত বেশ গভীর না হলেও মায়া বেশ গভীরভাবে তন্দ্রায় আছে। গোসল করে টাওয়েল মাথায় জড়িয়ে ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। সোজাসুজি না শুয়ে আড়াআড়িভাবে শুলো খাটের মধ্যে। শীতের প্রভাবে বিছানার পাশে থাকা ব্ল্যাঙ্কেট গায়ে টেনে নিজের মাথা অব্দি ঢেকে নিল মায়া। মাথার ঝুলন্ত টাওয়েল খাট গড়িয়ে ফ্লোরে পড়া কিছুটা, কিন্তু মায়া সেদিকে ভাবান্তর নেই। সে নিজের ক্লান্তিতা দূর করতে গভীর নিদ্রায় যেতে চায় এই মুহূর্তে। অনেকটা চলেও গিয়েছে ইতিমধ্যে, কিন্তু তখনই কানে আসলো কারো বিরস কণ্ঠের ডাকাডাকি। মায়া ওঠ, তুই কি ঘুমাচ্ছিলি? এই মায়া ওঠ না। ফিহার তীক্ষ্ণ কণ্ঠের প্রহর করার ডাকে তন্দ্রা ছুটে যায় মায়ার। বিছানার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আড়াআড়িভাবে ক্লান্তিতে উপুড় হয়ে ঘুমিয়েছিল সে। মিনিট 20 হয়েছিল মায়ার চোখের গভীর তন্দ্রা ভাবটা এঁটে এসেছিল, কিন্তু তার আগে ব্যাঘাত ঘটায় ফিহা। তার অনবরত ডাকে ঘুম ঘুম চোখ দুটো টেনে উপরের দিকে তাকায় মায়া বিরক্তিসূচক দৃষ্টিতে। কপালে সূক্ষ্ম ভাঁজ মায়ার, চোখ দুটো লাল রঞ্জিত হয়ে আছে গভীর ঘুমে। তারপরেও নিজের মাথাটা কোনো রকম উঁচিয়ে হালকা তাকায় ফিহার দিকে। সে নিজের বিরক্তিসূচক কণ্ঠে বলে ওঠে। আপু ডেকো না আমায়, আমি ঘুমাচ্ছি তো। ওঠ তুই এখন, পরে ঘুমাস।
শুনল না মায়া ফিহার তাগাদা দেওয়ার কথাটা। সে পুনরায় তুলতুলে নরম বালিশে নিজের মুখ গুজাতে গুজাতে পড়ল। উফ আপু যাও তো তুমি, আমি এখন ঘুমাবো। তৎক্ষণাৎ অধৈর্য ভঙ্গিতে মায়ার গায়ের ব্ল্যাঙ্কেট টেনে ধরল ফিহা। রুদ্ধ গলায় পড়ল, বললাম না পরে ঘুমাবি তুই। ভাইয়া ফোন করছে, তোর সাথে কথা বলতে চায়। নে ফোন ধর, কথা বল। ঘুমের রেশারেশিতে মায়া বুঝল না ফিহার বলা ভাই নামক মানুষটি আসলে কে হতে পারে, যে তাকে এরই মধ্যে রাতে স্মরণ করলো। মায়া সজ্জিত ঘুমের তণ্ডিত নিস্তিয়ে যাওয়া শরীরে রুদ্ধ গলায় বলল, আমার কারোর সাথে ফোন আলাপ করা নিষেধ আছে ফিহা আপু। তোমার ভাইয়ের আমার ফোন ধরাটাও পছন্দ না, তাই আমি কারোর সাথে ফোনে কথা বলবো না। তুমি ফোন নিয়ে চলে যাও আপু। মায়ের খাপছাড়া কথায় প্রচন্ড বিরক্তি প্রকাশ করে ফিহার ধারণা মায়া ঘুমের ঘরে আয়নের কথা বলছে এই মুহূর্তে। ফিহা আরও ধারণা করে হয়তো আয়ন ভাইয়াই নিষেধ করেছে মায়াকে ফোন ধরতে, যার জন্য মায়া এই মুহূর্তে নাকচ করছে ফোনে কথা বলতে। ফিহার টনক নড়ল, কারণ সে দেখেছে আয়নকে বেশ কয়েকবার মায়াকে ফোন ধরা থেকে বিরত রাখতে। এমনকি আয়ন লন্ডনে গেলেও মায়ার সাথে ফোনে কথা বলতে চায় না। তার ভাইয়ের ধারণা মায়া ছোট মানুষ, তাই যদি মায়া অযথা ফোনের চক্করে পড়ে যায় তাহলে বিগড়ে যেতে পারে। কিন্তু ফিহার এটা ভেবে টনক নড়ল না যে মায়া তার ভাইয়ের সামান্য কথাগুলো এতটা দৃঢ়তার সাথে পালন করে। ফিহা খানিকটা চমকালো, বিষণ্ণে ভাবল মায়ার সহজ সরলতার পিছনে আরও কিছু আছে যেটা লুকায়িত। ফিহার সবসময় মনে হতো নিজের ভাই বুঝি একা মায়াকে পছন্দ করে, মায়ার হয়তো তার ভাইয়ের ফিলিংস সম্পর্কে অবগত নয়। কিন্তু এখন তো দেখছে মায়া বড় হতে শিখে গেছে, তার ভাইয়ের সাথে এসেও প্রেমে হাবুডুবু খাচ্ছে হয়তো। আর নয়তো কোনো কিশোরী চঞ্চল মেয়ে নিজেকে এতটা দমিয়ে রাখবে না অন্য কারোর সাথে সামান্য কথাটুকু বলার থেকে, কারণ এতটা বাধ্যত হয় না কিশোরীদের মন। সে কিশোর বয়স পার করে এসেছে, সে জানে একজন কিশোরী মেয়ে মন থাকে অবাধ্য চঞ্চল চড়ুই পাখির মতো, মিনিটেই ফুরুত কাটে সখানে। প্রচণ্ড অবাধ্য হতে চায় মন পাড়া, অবাধ্য জিনিসের প্রতি ঝোঁক থাকে একটু বেশি। কিন্তু মায়ার এতটা বাধ্যকতায় প্রমাণ করছে সে কতটা দৃঢ় সংকল্প নেয় অটুট তার ভাইয়ের প্রতি। ফিহা মনস্তাত্ত্বিকভাবে কথাগুলো আওড়ালো নিজে নিজে। মুহূর্তে আলতো হেসে সূক্ষ্ম দৃষ্টি স্থির করলো মুঠোফোনের দিকে। স্ক্রিনে ঝলমল করলো আয়নের বিস্ময়কর চেহারা। এতক্ষণ যাবৎ সেও ভিডিও কলে বসেছিল ফোনের ওপাশে। মায়ার কথাগুলো সবকিছু শুনেছে সে, অবাকও হয়েছে প্রচণ্ড। মায়ার সাথে আজ পর্যন্ত ঠিকঠাকভাবে কথা বলতে পারেনি সে। অজানা ভয়ে সিটিয়ে যেত মেয়েটা, অথচ আজ এই মেয়েটাই তার কথাগুলো এতটা দৃঢ়তার সাথে পালন করছে। ভাবা যায় বিষয়টি। একচিত্তে হাসির রেখা ফুটল আয়নের ঠোঁটের কোণে। মনের সুপ্ত অনুভূতিগুলো মাথা নাড়িয়ে উঠল মায়াকে ঘিরে। মায়া এখন তার বিয়ে করা বউ, তাই বউকে নিয়ে সকল চিন্তায় জাহেজ। আয়ন খানিকটা লাজুক হাসলো নিজের মধ্যে, কিন্তু গলায় গাম্ভীর্য ভাব টেনে ফিহার উদ্দেশ্যে বলল, ফিয়া, ওর হাতে ফোনটা দিয়ে বিদায় হ তুই। যা। কপাল কুঁচকে তাকায় আয়নের দিকে। ফিহা বিরক্তিসূচক কণ্ঠে বলে ওঠে, উঠলে দিব ভাইয়া, না উঠলে দিব কোথা থেকে? দেখে তুল তাড়াতাড়ি, বল আমি কল করেছি। ফিহা বিরক্তি নিয়ে বলে, আচ্ছা। পুনরায় মায়াকে অধৈর্য ভঙ্গিতে ডাকতে শুরু করলো ফিহা। মায়া বিরক্তিতে খানিকটা মাথা উঁচিয়ে তাকাতেই ফিহা মায়ার হাতের মুঠোয় নিজের ফোনটা ধরিয়ে দিতে দিতে বলল, আমার যে ভাইয়া তোকে ফোনে ব্যবহার করতে নিষেধ করেছে, সে ভাইটাই এখন তোকে তার সাথে ফোনে কথা বলতে আদেশ করছে। নে ধর ফোন, কথা বল আমার ভাইয়ার সাথে। বিরক্তিসূচক মায়ের হাতে নিজের ফোন ধরিয়ে চলে যায় ফিহা মায়ের রুমের বারান্দার দিকে। আপাতত সে তাদের প্রেম আলাপের মধ্যে থাকতে চায় না। এক সপ্তাহ পর তাদের বিয়ে, সেহেতু তাদের একান্তে কিছু সময় দেওয়া দরকার তার। ফিহার কথায় হতভম্ব হলো মায়া। চকিত দৃষ্টিতে চোখ মেলে তাকায় ফিহার চলে যাওয়ার দিকে। সে ধাতস্থ করার চেষ্টা করলো ফিহার বলে যাওয়া কথাটা কি ছিল। আমার যে ভাই তোকে ফোন ব্যবহার করতে নিষেধ করেছে, সেই ভাই এখন তোকে তার সাথে কথা বলতে আদেশ করছে। তার মানে তার হৃদ ভাই এত রাতে তাকে ফোন করেছে কথা বলার জন্য, কিন্তু কেন? সে তো এখন বাংলাদেশে আছে, তাহলে সরাসরি কথা না বলে হঠাৎ ফোন করলো কেন? তার হৃদ ভাই তো এমন নয়, সে তো কখনো মায়ের সাথে ফোনে কথা বলতে চায় না। তাহলে কি তার হৃদ ভাই আবারও চলে গেছে বাংলাদেশ ছেড়ে? মায়ের যেন খানিকটা নড়ে চড়ে উঠল হৃদের হঠাৎ চলে যাওয়াটা মনে করে, কিন্তু চোখে মুখে বিন্দুমাত্র প্রকাশ করলো না কোনো কিছু, শক্ত স্বাভাবিক থাকলো। তবে তৎক্ষণাৎ মনে পড়লো যে হৃদ আজ দুপুরে মায়ের কাছে গিফট চেয়েছিল, হয়তো সেটার জন্যই তাকে কল করেছে এই মধ্যরাতে। ফিয়ার ফোনে মায়া তটস্থ হয়ে ফোন নিজে চোখের সামনে ধরতে থমথমে খেয়ে যায় আয়নের হাস্যোজ্জ্বল চেহারা দেখে। মায়া এই মুহূর্তে মোটেও আশা করেনি আয়নকে পাবে ফোনের ওপাশে, ভেবেছিল হৃদ হবে, তাই থমথমে ভঙ্গিতে অপদস্থ হলো মায়া। দ্রুততার সঙ্গে পুনরায় নিজের গলা অবধি ব্ল্যাঙ্কেটটা টেনে জড়াতে জড়াতে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি? মায়ার কাণ্ডে মুহূর্তে হেসে ফেলল আয়ন। সালামের উত্তর দিয়ে দুষ্টুমি কণ্ঠে বলল, হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিল নাকি? মায়া অপদস্থ গলায় বলল, তেমন কিছু না।
আয়ন তৃপ্তিতে দারুণ হাসলো। তার এই হাসিটায় যে কারো নজর কাটতে সক্ষম, কিন্তু মায়ার নজরে ভিড়ল না আয়নের সেই হাসিটা। সে মত্ত নিজের হতাশায়। তার হৃদ ভাই তাকে ফোন করেনি সেটা নিয়ে, তবে মুখে প্রকাশ করলো না কিছু। তার মধ্যে আয়ন বলে ওঠে, কেমন আছো তুমি? জি ভালো। আমাকে জিজ্ঞাসা করবে না যে আমি কেমন আছি? মায়া পুনরায় অপদস্থ মিনমিনে গলায় বলল, আপনিও ভালো আছেন? বাহ, আমাকে দেখেই বুঝে নিলে তুমি? ভারী ইন্টেলিজেন্ট তুমি কন্যা। মায়া হাঁসফাঁস করলো। আয়ন পুনরায় বলে উঠল, তুমি ঠিক ধরেছ, আমি আসলেই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আমার ভালো থাকার পিছনের কারণটাও তুমি। আয়নের কথা বুঝলো না মায়া, চকিতে বলে উঠল। হুম। মায়ার তীক্ষ্ণ দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করলো আয়ন। পরক্ষণেই চোখ আউড়িয়ে তাকায় মায়ার ঘুম জড়ানো শুদ্ধ চেহারায়। হালকা তেল চিপচিপে ভাব নাকের ডগায় মায়ার। আয়ন হাসি মুখে ঘোর লাগা দৃষ্টিতে তাকালো মায়ার নাকের ডগায়। ইচ্ছে হলো অবাধ্য হয়ে ছুঁয়ে দিতে মায়ার নাকের ডগায়, কিন্তু নিজের দূরত্বটা চিন্তা করে দমে গেল সে। তবে দৃষ্টি সরল না মায়া ঘুম জড়ানো মুখ থেকে, বরং নিজের দৃষ্টি দৃঢ় করে মিহি কণ্ঠে বলল। শপিংয়ে গিয়েছিলে আজ? মায়া নিজের মাথা নাড়ি সম্মতি জানিয়ে বলল, জানতে চাইলে না যে হঠাৎ এতটা শপিং কিসের জন্য ছিল আজ? আয়নের এমন কথায় মুহূর্তে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল মায়ার। তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকাতে পুনরায় আয়ন বলে ওঠে, আমাদের বিয়ের শপিং ছিল আজ। 1 সপ্তাহ পর আমাদের বিয়ে মায়ু। মায়া যেন চমকালো, বিস্মিত হলো অধিক। হতভম্ব গলায় অস্পষ্ট স্বরে বলল, বিয়ে? আয়ন শুনল মায়ার অর্ধ কথাটা, তাই পুনরায় সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ বিয়ে। ওয়াদা করে বলেছিলাম সেদিন তোমাদের যে খুব দ্রুত আমি সবকিছু ঠিকঠাক করে নেব। তাই পুনরায় পরিবারের সম্মতিতে আবারও বিয়েটা করতে যাচ্ছি মায়ু। অবশ্য পরিবারের কাউকে আমাদের আগের বিয়েটা কথা এখনো জানানো হয়নি। তবে আমি বাংলাদেশে এসেই সর্বপ্রথম সবাইকে জানাবো এই বিষয়টি, তারপর বিয়ের পিড়িতে বসবো। মায়া চমকালো, হতভম্ব হলো, বিষণ্ণে তাকালো আয়নের ভরাট হাসি মুখের দিকে। মায়া বুঝতে পারলো 1 সপ্তাহ পর আয়ন বিয়ের পিড়িতে বসতে চাইছে, তাও সেদিন রাতের অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে যাওয়াটা বিয়েটা কেন্দ্র করে। কিন্তু সবকিছু কি এত সহজ? মায়ার বাবা কি কখনো মেনে নিবে বিয়েটা, বরং ঘোর আপত্তি করবে? তাছাড়া জুই, সে কি? মায়া আর কি ভাবতে পারলো না। সে আতঙ্কিত গলায় বলল, আব্বু কি এই বিয়েটা মেনে নিবেন ভাইয়া? খানিকটা অনুতপ্ত হলো আয়ন, হতাশায় বলে উঠল, তুমি চিন্তা করো না মায়ু, আমি আছি তো, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আগে বিয়ে হয়ে যাক, পরে না হয় তোমার আব্বুকে বোঝানো যাবে। তাছাড়া তুমি তো আমার পাশে আছো, তাই না? মায়া মাথা নাড়ি সম্মতি জানায়, অর্থাৎ সে আয়নকে সমর্থন করবে বিয়ে নিয়ে। আর এই বিষয়টাই যেন তীব্র ভুল বোঝাবুঝির সৃষ্টি করে আয়ন ও মায়ার মধ্যে। আয়নের দীর্ঘ ফোনালাপের মধ্যে একটা বারো পাত্রীর নামটা উল্লেখ করলো না মায়াকে। আর না মায়া বুঝলো যে আয়ন আসলে কাকে নিজের অর্ধাঙ্গিনী ভেবে দ্বিতীয়বারের মতো বিয়েটা করতে যাচ্ছে। আর এই বিষয়টা নিয়ে একটা তালগোল পাকিয়ে যায় মায়া আয়নের মধ্যকার সম্পর্কে, যার ডের ধরে মায়া তৎক্ষণাৎ উত্তেজনায় বলে ওঠে আয়নকে, তাহলে তো সর্বপ্রথম জুইকে লাগবে আমাদের ভাইয়া। কিন্তু আব্বু কি দিবে জুইকে 1 সপ্তাহের মধ্যে খান বাড়িতে আসতে? জুই ছাড়া তো বিয়েটা অসম্পূর্ণ থেকে যাবে। কি করা যায় বলুন তো? মায়ার মুখে জুইয়ের নামটা শুনতে তটস্থ হলো যে সেদিনের বিয়েতে জুইও ছিল তাদের সাথে, কিন্তু কোনো এক মনস্তাত্ত্বিক বিষয়ের কারণে একেবারে ছুটে গিয়েছিল জুই মেয়েটির নামটা। মায়ার বলাতে পুনরায় স্মরণে আসলো তার। আয়ন স্মিত হাসলো, ভাবলো হয়তো মায়া নিজের বোনকে পাশে নিয়ে বিয়েটা করতে চায় আয়নকে, তাই এই বিষয়ে বেশ একটা ঘামালো না আয়ন। মায়াকে রয়ে শয়ে বুঝিয়ে বলল, তোমার বাবা তার মেয়েদের প্রচণ্ড ভালোবাসে মায়ু। তাই আমার মনে হয় ওনার মেয়ে যদি ওনার কাছে কোনো কিছুর জন্য আবদার করে, তাহলে সে নিশ্চয়ই তোমাকে ফেরাবে না। তুমি তোমার বাবার কাছে আবদার করে বলো যে তোমার জুইকে লাগবে 1 সপ্তাহের মধ্যে খান বাড়িতে, তাহলেই হয়। তিনিও তোমার কথা ফেলতে পারবে না আশা করি। কলেজের ক্যান্টিনে নীরস ভঙ্গিতে বসে আছে মায়া। ব্যবসা গরমে অতিষ্ঠ মুখখানা স্থির টিনার নন স্টপ বকবকানিতে। দুহাতে মুঠোভর্তি অর্ধ খাওয়া কোল্ড কফির মগটা। গোল টেবিলের উপর 3 মহিষী কন্যা রাজত্ব কায়েম। দুপুরে 12টা কি একটা ব্রেক টাইম চলছে। বৃহৎ ক্যান্টিনের এক কোণ ধরে খোলাময় স্থানে বসে আছে 3 জন। কাঠফাটা তপ্ত রোদ খাকা করছে মাথার উপর। সেই রোদময়ে অতিষ্ঠ ছাত্রছাত্রীরা দল বেঁধে ছায়াময় জায়গায় ধরে আড্ডার আসর জমানো। মায়া নিজের অর্ধ খাওয়া কোল্ড কফি চুমুক বসালো। ছায়াও একই কাজ করলো, নিজের হাতের কোল্ড কফিটাতে চুমুক বসালো ধীর স্থিরে। নয়নজোড়া স্থির টিনার নন স্টপে। ঠিক সেই সময়টাতে আগমন ঘটলো কলেজের হাই ভিপি 4 সদস্যের সিনিয়র দলটির। রাফি, রাহাত, নাদিম, নুহাসের গোল চেহারা লম্বাটে দেহের অধিকারী রাহাত এগিয়ে আসলো তাদের দিকে। মায়ের সামনে ও ছায়া টিয়ার মধ্যস্থ চেয়ারটা টেনে বসতে বসতে মায়াকে উদ্দেশ্য করে বলল, ভাবি ভালো আছেন?
আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? এখানে সব ঠিকঠাক আছে? কেউ ডিস্টার্ব করছে না তো আপনাকে? রাহাতের আগ বাড়িয়ে আদিক্ষেতায় পিত্তে গা জ্বলে উঠল ছায়ার। খাওয়া বাদ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রাহাতের কুঞ্চিত দৃষ্টির দিকে। এই লোকটি সকাল দুপুর বিকেল ৩ বেলা নিয়ম করে মায়ার আলগা খোঁজ খবর নেওয়া বিষয়টা মোটেও ভালো লাগে না ছায়ার। অহেতুক মায়াকে ভাবি ভাবি বলে বিভ্রান্ত করে জায়গায় জায়গায়। আর তার এই ভাবি ডাক্তার নিয়ে পুরো কলেজের মধ্যে সবাই মায়াকে ভাবি নামে চিনে। এমনকি সিনিয়র থেকে শুরু করে তাদের ক্লাসমেটরা পর্যন্ত মায়াকে ভাবি বলে সম্বোধন করে বেড়ায়। এমন একটা ভাব যেন মায়া পুরো জাতীয় ভাবি হয়। ছায়ার বোধগম্য হয় না সিনিয়র নামক উটকো ভাইগুলো তাদের কোন ভাইকে জড়িয়ে মায়াকে ভাবি বলে বেড়ায়। উপরস্থ এমনটা নয় যে তারা প্রতিবাদ করেনি বিষয়টা নিয়ে, করেছে, কিন্তু ফলাফল হিসেবে সিনিয়রদের র্যাগিং এর শিকার হতে হয়েছিল তাদের বেশ কয়েকবার। তবে সে র্যাগিং শুধু তারা টিয়ার জন্য বরাদ্দ থাকতো, মায়ের জন্য নয়। বরং মায়াকে অতি কৌশলে ক্লাসে পাঠিয়ে দিতে চাইতো যাতে তাদের দুজনকে ভালো মতো র্যাগিং করতে পারে সিনিয়র দলটি। কিন্তু ভাগ্য সহায় থাকতো মায়ের জন্যে। মায়ের কারণে সবসময় রাহাতের দলে র্যাগিং হতে বেঁচে যেত তারা দুজন। কারণ সিনিয়র দলটি আর যাই করুক না কেন মায়ের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতো না অজানা কারণে। চলে যেত প্রায় সাথে সাথে মায়ের খোঁজ খবর নিয়ে। সেজন্য তারা দুজনও বেঁচে যেত র্যাগিং হওয়া থেকে। কিন্তু আজকে সকালে তো আরও বড় চমক দিয়েছিল এই ৪ সদস্যের সিনিয়র ভাইরা, যখন তারা মায়ার পাশাপাশি দেখলো টিয়াকে ভাবি ভাবি বলে সম্বোধন করছে। বিষণ্ণে বিস্ফোরিত চোখ দুটো দেখার মতো ছিল তাদের তিনজনের। টিয়া তো যথারীতি হা করে তাকিয়েছিল তাদের দিকে। ভাবখানা এমন ভাই কেমনে, কি বিয়ে করলাম না একখানা, কিন্তু ভাবি হয়ে গেলাম ৪খানা দামড়া ছেলে। অতি ভদ্রতা বজায় রাখতে গিয়ে সকালে এই বিষয়টি চেপে গিয়েছিল ছায়া, মায়া, টিয়া তিনজন। কিন্তু এখন পুনরায় তাদের মুখে ভাবি ডাক নিয়ে আপত্তি করলো ছায়া। তবে ক্ষিপ্ত হলো না কোনো রকম, শান্ত থাকলো। বিনীত নরম সুরে রাহাতের কথার পৃষ্ঠে বলে উঠল, জি ভাই, আপনার ভাবি ভালো আছে। আর আপাতত তাকে আপনি ছাড়া কেউ ডিস্টার্ব করছে না ভাইয়া। রাহাত কপাল কুঁচকে তাকায় ছায়ার দিকে। মেয়েটা ছোট হলেও মাত্রাতিরিক্ত বুঝদার, শান্তশিষ্ট কন্যা। চটফটে নয়, তবে ঘায়েল করা বলি আছে তার মুখে। ছায়া নামক শ্যামলতা কন্যাটি তার একেবারেই অপছন্দ নয়, তবে পছন্দ নয় মোটামুটি। কিন্তু এই মুহূর্তে মেয়েটি যে তাকে কথার ধাঁচে খোঁচা মারল সেটা বুঝতে বেগ হয়নি রাহাতে। তাই ধারালো তীক্ষ্ণ ভঙ্গিতে ঘুরে বসলো ছায়ার দিকে ঘুরে। নিজের কণ্ঠ খাদে নামিয়ে রসিয়ে কটাক্ষ করে বলল ছায়াকে, জি, ভাবির জন্য ভাই আছে, তাই ভাবি এমনিতেই ভালো থাকবে, ভাই ভালো রাখবে। সেই সাথে আজকাল তো হাওয়ায় উঠতে উঠতে টিয়া পাখিও ভালো থাকতে শুরু করলো। আমাদের টিয়া পাখিরে খাঁচাবন্দি করতে নতুন ভাইয়ের উৎপত্তি ঘটল। সেই সুবাদে আমাদের টিয়া পাখিও ডানা ঝাপটাতে ঝাপটাতে ভাবি হয়ে গেল আমাদের। কিন্তু ম্যাডাম, আপনি তো বাদ পড়ে গেলেন ভাবির কাতার থেকে। আপনার তো কোনো প্রভাবশালী উনি-টুনি নেই, আর না আছে আমাদের কোনো ভাই যার সূত্র ধরে আপনাকেও আমাদের বাধ্যতামূলক ভাবি ভাবি ডাকতে হবে। এখন যদি আপনি আমাদের হাতে বিপদে পড়েন তাহলে আপনাকে বাঁচানোর মানুষ তো কেউ নাই। তাই একটু ভেবেচিন্তে নিজের শব্দগুলো আমাদের পিছনে খরচ করবেন, কেমন? নয়তো হিতে বিপরীত কিছু ঘটবে। কান ধরে সারা মাঠ দৌড় করাবো আপনাকে, মনে রাখিয়েন। রাহাতের কটাক্ষ কথা খানিকটা দমে যায় ছায়া, কিন্তু মায়াবী চোখ জোড়া যেন তেজ করলো না বিন্দুমাত্র ছায়ার। রাহাত কপাল কুঁচকে তাকিয়ে থাকলো ছায়ার মায়াবী চোখ জোড়ার দিকে, কিন্তু ব্যাঘাত ঘটলো তৎক্ষণাৎ। রাফি পাশ থেকে রাহাতের কাঁধে চাপড় মেরে গা ঘেঁষে চেয়ার টেনে বসলো রাহাতের পাশে। হেয়ালি করে বলল, ভাই, মায়াভাবের বিষয়টা না হয় বুঝলাম। প্রথম দিন থেকেই নিষেধাজ্ঞা জারি ছিল ছেলে জাতির উপর, তাই পুরো জাতি জানে বাপি ভাই বউ। কিন্তু এই টিয়া পাখির বিষয়টা মাথায় এলো না। কই ভাবলাম সুন্দরী জুনিয়রদের একটু র্যাগিং ট্যাগিং করুম, ভাবি নামে করুম, তা না, হেতিরও ভাবি বানিয়ে দিল আচমকে ভাইয়ের আগমনে। ভাই, এটা কি মাইনা নেওয়া যায়? সুন্দরী জুনিয়রদের পাহারাদার হওয়ার জন্য কি আমরা এই করে যাইছিলাম? আমাকে কি কোনো অধিকার নাই সুন্দরী জুনিয়রদের ওপর? রাফির হেয়ালি কথায় থমথমে খেয়ে যায় মায়া, টিয়া, ছায়া। তাদের জন্যই বোধগম্য হলো না টিয়াকে কেন বারবার ভাবি বলে সম্বোধন করছে তারা। কিন্তু পাশ থেকে নাদিম রাফির হেয়ালিপূর্ণ কথায় সান্ত্বনা দিল। পুরো দমে কাঁধে হাত রেখে হতাশ ভঙ্গিতে বলল, আর হাত বিষয়টি আসলে কিন্তু ওটে রাবি ঠিক কইছে। 2 রাতের ব্যবধানে টিয়া পাখি আমাদের ভাবি হয়ে গেল। তাই ভালো মতো চেক করে দেখিস তো ছায়াটার কোনো উনি টুনি আছে নাকি। না থাকলে আমি একটু ট্রাই করতাম,
আর কি ছায়া রানীর উপর ব্যাপারটা একটু তল্লাশি করে দেখিস তো তুই ভাই। রাহাত কপাল কুঁচকে তাকায় নাদিমের চর্বিযুক্ত গোলগাল চেহারার দিকে। বিষণ্ণে ঘেরা তিন জোড়া চোখ স্থির হলো নাদিমের দিকে। টিয়া টপটপ মেজাজে কটমট করে তাকায় নাদিমের মুখশ্রীতে। কালো ছেলেটির মুখের গড়ন মোটামুটি, তবে দেখতে মাত্রাতিরিক্ত স্মার্ট। তারপরেও পছন্দ হলো না টিয়ার ছায়ার জন্য, কিন্তু সিনিয়র বলে সেটা প্রকাশ করতে পারলো না, চেপে গেল। রাহাত বিরক্ত প্রকাশ করলো নাদিমের খাপছাড়া কথায়, ঠ্যাস মেরে বলল, কয়টা প্রেম করা লাগে তোর শুনি? তোর না এখন রানিং 3টা প্রেম চলছে, তাহলে আর নজর বিলাস কেন অন্যদিকে, হ্যাঁ? রাহাতের বিরক্তিতে হালকা হতাশার ভাব করলো নাদিম রয়েস হয়ে বলল, দেখ ভাই, আমি হলাম বিশাল বড় মনের মান, তাই একাধিক নারীকে জায়গায় দিতে পারি মনের মধ্যে। আমার সমস্যা হয় না, বড় মন লইয়া ঘুরিয়ান। তাই তোর ভাই কখনো কাউকে হেরাই না, মন দেওয়া নেওয়া না ও করি না, শুধু জায়গায় দিতে থাকি মনের মাঝে। নাদিমের খাপছাড়া যুক্তিতে আংশিক তেতে উঠে রাহাত বিরক্তি নিয়ে বলে, শালা মানুষ হলি না। উপস্থিত সবাই কথায় হতবাক হলো মায়া, কিন্তু তারপরও মুখে টু শব্দ করছে না। ছেলেদের সাথে আগ বাড়িয়ে বেশি কথা বলা নিষিদ্ধ, তার জন্য সে মেনেও চলে। কিন্তু তারপরেও মাঝে মধ্যে এমন বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হয়ে যায় মায়া। এই মুহূর্তে উপস্থিত সিনিয়রদের নিয়ে মায়া মাতামাতিতে নেই। সে আপাতত জুইকে নিয়ে চিন্তিত। সকালে নিজের বাবার সাথে কথা হয়েছিল বেশ সময় নিয়ে। বায়নাও করেছিল জুইকে ঢাকার খানবাড়িতে পাঠাতে, কিন্তু শফিকুল ইসলাম প্রথমে রাজি হয়নি। বরং তিনি কাটকাট নিষিদ্ধ গলায় জানালেন জুইকে পাঠাবেন না তিনি খানবাড়িতে। তবে মায়াও দমে যায়নি বাবার জেদের সাথে, ঘোর আপত্তি করেছিল। রাগ করে বলেছিল জুইকে কালকের ভিতর খানবাড়িতে না পাঠালে সে কখনো পরিবারের কারো সাথে কথা বলবে না, যোগাযোগ করবে না, সবকিছু বন্ধ করে বসে থাকবে নিজের পরিবারের সাথে। উপরন্তু উপায় না পেয়ে শফিকুল ইসলাম মেনে নিয়েছিল মায়ার দাবি। বলেছিল জুইকে কাল দুপুরের মধ্যেই পাঠাবেন খানবাড়িতে মায়ার কাছে। মায়াও খুশি হয়েছিল বেশ, কিন্তু চিন্তিত হলো জুইয়ের খানবাড়িতে আসার পর কি হবে। জুই কি সবটা মেনে নিতে পারবে, নাকি বড় কোনো ঝামেলা পাকাবে আয়ন ভাইয়ের সাথে, আল্লাহ মালুম। মায়া চিন্তিত মনোভাবের মধ্যে দিয়ে পাশ থেকে টিয়া বিরূপ প্রতিক্রিয়া জানালো নাদিমের কথায়। তপ্ত মেজাজে বলল, আপনার সবসময় আমাদের সাথে এমন ঠেসে ঠেসে কথা বলেন কেন ভাইয়ারা? আর কেন বা লাইন মারার চেষ্টায় থাকেন? আপনাদের বন্ধু নুহাস ভাইকে দেখেও তো কিছু শেখা যায়, তাই না? উনি কত ভদ্র নম্র স্বভাবের মানুষ, সারাক্ষণ একপাশে তার নিজের ফোন নিয়ে দাঁড়িয়ে থাকে, কারো দিকে ফিরেও তাকায় না। আপনাদের বাজে কথার সাথে তারও মিলায় না। নুহাস ভাই কত ভালো মানুষ, আপনাদের নুহাস ভাই টিয়া থেকে ভালো ব্যবহার শেখা উচিত। টিয়ার কথা তাৎক্ষণিক সম্মতি জানালো ছায়া, যার অর্থ আসলে নুহাস অতি ভদ্র নম্র ভালো ছেলে। তার মতো ছেলেই হয় নাই পুরো কলেজের মধ্যে। টিয়া ছায়ার কথায় বিস্মিত হতে দেখা গেল রাহাত, নাদিম, রাফিকে। চোখ ছোট ছোট করে অবাক সুরে মুখ খুলল রাফি, বলল, আমাদের নুহাস নম্রভদ্র ভালো ছেলে। নুহাস তত্ত্ব উন্নতি হয়েছে, প্রমোশন পাইছিস তুই, অবতর থেকে ভালো ভদ্রতা। রাফির বাক্যে ইতি ঘটল না, তার আগে বজ্রপাতের মতো আগমন ঘটে নুহাসের। তাৎক্ষণিক এগিয়ে আসতে আসতে সালামের ভঙ্গিতে বলে উঠে টিয়া ছায়াকে উদ্দেশ্য করে, নুহাস, ওহ থ্যাংক ইউ রজনীরা। এই সর ভিড় কমা, তোরা বাইরে সাইড দে। তোদের ভাই এখন সেলিব্রিটি মানুষ। 2 রজনী আমার প্রশংসায় মহরত, আর কি লাগে আমার? কথাগুলো বলতে না বলতে রাহাত ও ছায়ার মধ্যস্থ চেয়ারটা টেনে বসে পড়ল নুহাস। নুহাসের আচম্বিক ব্যবহারে যথারীতি অবাকে শীর্ষে আসছে মায়া, ছায়া, টিয়া। কারণ আজ পর্যন্ত নুহাসকে চোখ তুলে তাকাতে দেখেনি একটাবার তাদের দিকে, অথচ আজ একটু প্রশংসায় পঞ্চমুখ সেই নুহাসের রূপ পরিবর্তন করলো মুহূর্তে। যেন সে এই কথাগুলো শোনার জন্য ধীর অপেক্ষায় বসেছিল এতদিন, আর শোনা মাত্রই নিজস্ব সম্বিতে ফিরে আসলো। কিছুক্ষণ আগের গাম্ভীর্যে নুহাসের সাথে ছিটাফোঁটাও মিল খুঁজে পেল না। এই ছটফটে নুহাসের চঞ্চলতা উৎফুল্লের নুহাস পুনরায় বলে উঠল, তা রজনী 2 জনই কি আমারে পছন্দ করেন? কিন্তু চিন্তার বিষয় হইল আমি কাকে রাইখা কার কাছে যাইব এখন। তবে ব্যাপার না, আমি কিন্তু একসঙ্গে 2 রজনীরে সাথে প্রেম নিবেদন করতে পারবো, কারণ বড় মনের মানুষ তো আমিও হই নাদিমের সাথে সাথে ভাই। নুহাসের এমন খাপছাড়া কথায় মুহূর্তে উচ্চস্বরে হেসে নাদিম, রাফি পেটে হাত দিয়ে খিল ধরা হাসি। মায়া, টিয়া, ছায়া হতভম্ব নুহাসের আচরণে, কিন্তু নুহাসের পরিবর্তন বেগতিক। পাশে বসে থাকা রাহাত বিরক্তিতে চোখ মুখ কুচকানো, কিন্তু সে বিরক্তির কারণটা অজানা। রাফি হাসতে হাসতে নুহাসের উদ্দেশ্যে কৌতুক করে বলে, দোস্ত, তোর না স্মৃতির সাথে প্রেম চলে, সেটার কি হলো? নুহাস ভারী কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে বলল, দোস্ত আর কোষ না, হেতিরে আমি আমার মনটা দিছিলাম, কিন্তু হেতি আমার মনটা আমার ফেরত দিয়া গেছে।
সামনে থেকে নাদিম রসিকতা এই বলে উঠল, দোস্ত, তোর বোন তুই ফেরত পাইলি, তো আর কি লাগে তোর? কি লাগে মানে? সবই লাগে দোস্ত। জীবনে প্রেম নাই, যার ওরা কপাল তার। আমি আজ পর্যন্ত জীবনে একটা ঠিকঠাক প্রেমই করতে পারলাম না, সিঙ্গেল রইয়া গেলাম সারা জীবন। কি যে বেদনার এই সিঙ্গেল বাক্য, তোরা তো বুঝবি না রে, বুঝবি না। তোমরা তো সব কয়টা মিঙ্গেল আছো মামা, তাই আমার কষ্ট বুঝবা না তোমরা। নুহাসের কথায় তেতে উঠল রাহাত। শালা, তোর জীবনে প্রেম নাই, বুঝবি না। অগুন্তি প্রেম করছিস তুই, একটা মুহূর্তের জন্য তোরে সিঙ্গেল দেখলাম না। আর তুই এখন গান গাস, তুই সিঙ্গেল মানুষ? দেখ ভাই, তোর বুঝার ভুল আছে। আমি সর্বদাই পূর্ণাঙ্গ সিঙ্গেল পুরুষ ছিলাম, মানে ছিলাম, কিন্তু সেটা প্রকাশ করতে পারি না, কারণ প্রেম আমি করিনি, প্রেম আমারে করতো, আমি তো শুধু সঙ্গ দিতাম আর কি। তাই? তাহলে তোর প্রথম প্রেমটা কি ছিল? হ্যাঁ, আসার পিছনে যে নাচানাচি করতি সারাদিন, সেটা কি ছিল শুনি? নির্ভীক ভঙ্গিতে বলল নুহাস। আরে, আমার প্রথম প্রেমটা তো রিহার্সাল ছিল, আর রিহার্সালে তো ভুল হতেই পারে, তাই না? নুহাসের খাপছাড়া কথায় মুহূর্তে কপাল কুঁচকে আসে রাহাতের। দৃঢ় কণ্ঠে বলল, তাহলে দ্বিতীয় প্রেমটা কেন করলি শুনি? আজব তো, রিহার্সালের পর কতটা শুদ্ধ পাকাপোক্ত হলাম সেই বিষয়ে দক্ষতা অর্জন করতেই তো দ্বিতীয় প্রেমটা করছিলাম। পাশ থেকে নাদিম বলে উঠে, বাবা, তুমি তো সেই একটা পিস, প্রথম প্রেমের রিহার্সালের পর শুদ্ধ প্রকার শুদ্ধ, কি বুঝলা তুমি? নুহাস চোখ তুলে তাকায় নাদিমের দিকে, নিজের কণ্ঠে খাদ্য নামিয়ে চেহারায় কিন্তু দারুণ কষ্টে সজ্জিত ভাব টেনে বলে। বুঝলাম, জীবনটা বড়ই বেদনার ভাই। পিত্তে হেসে ওঠে নাদিম। নাদিমকে বলতে না দিয়ে বলে ওঠে রাফি। মামা, তাহলে তুমি তৃতীয় নাম্বার প্রেমটা কেন করছিলে শুনি? স্বগতোক্তিতে পুনরায় বলল নুহাস। সেই এক বেদনার কাহিনী দোস্ত, দ্বিতীয় প্রেমের ব্রেকআপ শোক কাটাতে তৃতীয় প্রেমটা করছিলাম আমি। মামা, তুমি আর বেদনা দুটো বড়ই নিষ্ঠুর। আচ্ছা, মানলাম তোমার বেদনাখানা, এবার বলো চতুর্থটা প্রেমটা কেন করছিলে? দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল নুহাস। তৃতীয় প্রেমিকাকে জেলাস ফিল করানোর জন্য চতুর্থটা করছিলাম। নুহাসের পরপর যুক্তিতে আগ্রহ বাড়ে রাফির। সে পুনরায় কিছু বলবে তার আগে উত্তেজনায় মুখ খুলল নাদিম। রাফির কাঁধে দু হাতে ভর দিয়ে ঝুঁকে পড়ে রাফির মাথার উপর। তৎক্ষণাৎ বলে ওঠে নুহাসকে। আর পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম বাকিগুলো কোনো করছিলে তাহলে মামা? বিরক্তির চোখ তুলে তাকায় নুহাস নাদিমের দিকে। এই মুহূর্তে নাদিমের তুচ্ছ প্রশ্নটা পছন্দ হয়নি তার। যুক্তিযুক্ত মনে হয়নি মূল কথা, তাই বিরক্তিতে কপাল কুঁচকে বলল। বারে, প্রেম করতে করতে অভ্যেস হয়ে গেছে না, এখন কি প্রেম যারা থাকতে পারো, তাই যাই পাই তাই কন্টিনিউ করি। নুহাসের পরপর যুক্তিতে থমথমে খেয়ে যায় মায়া ছায়া টিয়া। এতক্ষণ যাবৎ নীরব দর্শকের মতো বসে তাদের কথাগুলো শুনলেও এখন যেন বিস্মিত হচ্ছে নুহাসের দীর্ঘ লম্বা প্রেমের লিস্ট দেখে। কারো যে এত বড় প্রেমের লিস্ট থাকতে পারে সেই ধারণা ছিল না তাদের তিনজনেরই। অবাকে হতবিহ্বল হয়ে চোখ দুটো বড় বড় হয়ে আসে তিনজনেরই। রাহাত বিরক্তির ঝাড়ি মেরে সবাইকে শান্ত করায়। চোখ ঘুরিয়ে তাকায় তিনজনের দিকে, বিশেষ করে ছায়ার মুখশ্রীতে। সে কিছু বলবে তার আগে হতভম্ব হয়ে দৌড়ে আসে এক যুবক। নাদিমকে ঠেলিয়ে পাশে এসে দাঁড়ায় রাহাতের অত্যন্ত রাগী সে চেহারা। তপ্তরোদের ঘাম দরদর করে পড়ছে যুবকটির মুখশ্রী থেকে। বাহাতে উল্টো পিঠে কপালে ঘাম মুছতে মুছতে তৃপ্তির মেজাজে সবাইকে উদ্দেশ্য করে বলল সে। শালার পোলারা মানুষ হইলি না আজও, আর জায়গায় পেলি না বসে আড্ডা মারার। খুঁজে খুঁজে ভাবির কাছেই তোদের আড্ডার আসর জমাতে হয়, তাই না? তাড়াতাড়ি চল, ভাই আইছে কলেজে ভাবির সাথে দেখা করতে। ভাই যদি দেখে বা শুনে তোর ভাবির আটকায় রাইখা আড্ডা দিতাছস, তাহলে একটাও গর্দান থাকবে না। চল তাড়াতাড়ি এখান থেকে। ফাহিমের হঠাৎ আগমনের উপস্থিতি সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয় সে, কিন্তু তার মুখে ভাই শব্দটা শুনে মুহূর্তে তত্তর করে সোজা হয়ে দাঁড়িয়ে যায় সকলে। দুষ্টুমি চেহারাগুলো মুহূর্তে ভয়ে ছাপ দেখা যায়। জড়সড় হয়ে সকলে মায়ের সামনে থেকে দূরে গিয়ে দাঁড়ায়। রাত সবাইকে উঠতে দেখে সেও উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে ধীরস্থায়। আসি ভাবি বলে মায়ের থেকে বিদায় নিতে নিতে চোখ ঘুরায় ছায়ার শ্যাম মুখশ্রীতে। তীক্ষ্ণ দৃষ্টিতে ছায়াকে পরখ করতে করতে সকলের সাথে প্রস্থান করে ক্যান্টিন ছেড়ে। হতবিহ্বল তিনটি মুখ চেয়ে রইল সিনিয়রদের যাওয়ার দিকে। গোটা 2 মিনিট যেতে না যেতেই হাজির হলো আসিফ তাদের টেবিলের সামনে। তবে মায়া থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে গলা খাকিয়ে ডাকলো মায়াকে ভাবি বলে। মায়া চমকে উঠে সেদিকে তাকাতে চোখ পড়ল আসিফের হাসফাস চেহারায়। মায়ের সাথে সাথে আরো 2 জোড়া চোখের দৃষ্টি স্থির হলো আসিফের হালকা ঘামন্ত মুখশ্রীতে। মায়া কিছু বলবে
তার আগে হতভম্ব মুখ খুলল টিয়া। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল তৎক্ষণাৎ। কইরাজ ওর আপনি এখানে? টিয়ার এমন কথায় বিরক্তি প্রকাশ করলো আসিফ, তবে মায়ের সামনে তা প্রকাশ করলো না। দেখা যাবে বান্ধবীকে কিছু বলা দেয়, আবার তার উপর হামলা করে বসলো সে। তখন বিষয়টা আরো বাজে হয়ে যাবে, জনসম্মুখে তার ইজ্জতে ফালুদা হয়ে যাবে। তাছাড়া আজকে একটা বিশেষ দিন ভাই ভাবির জন্য, সেটা অন্তত মাথায় রেখে তাকে ভেবেচিন্তে কথা বলতে হবে। আসিফ নিজেকে শান্ত রাখলো। টিয়া কোনো রকম কথা কানে তুলল না। টিয়ার থেকে নিজের দৃষ্টি সরিয়ে তাকায় মায়ের দিকে। নিজের কণ্ঠ অত্যন্ত খাদে নামিয়ে নরম সুরে বলল, ভাবি, ভাই আসছে আপনার সাথে দেখা করতে, চলুন আমার সাথে। দুপুর 12:45, কাঠফাটা তপ্ত রোদ মাথার উপর। কাঁধে ব্যাগ চাপিয়ে মায়া ক্যান্টিন থেকে বের হয়ে আসে হৃদের উদ্দেশ্যে। আসিফ মায়ের সাথে আসেনি, সে ক্যান্টিনে আছে কোনো এক কারণে। মায়া বাম হাতের উল্টো পিঠে নিজের কপালের অবশিষ্ট ঘামটুকু মুছে নেয়। নিজের অ্যাপ্রন টেনে পরিপাটি হয়ে নেয় হালকা। আসিফের কথা অনুযায়ী হৃদকে কলেজ গেটের সামনে পাওয়ার কথা মায়ার, কিন্তু চোখে পড়ল না হৃদকে কোথাও মায়ার। একরাশ আগ্রহে দৃষ্টি মেলে এগিয়ে যায় মায়ার সামনে কলেজ গেটের রাস্তা ধরে। আরও খানিকটা এগোতে মায়ার দৃষ্টিতে ভাজলো হৃদকে। মায়ার ধীর স্থির চলা পা দুটো যেন মুহূর্তে থেমে যায় হৃদকে দেখে। কি মারাত্মক অসাধারণ মায়া হৃদ ভাই। মায়া নিশ্চল ভঙ্গিতে থমকে থাকে জায়গায়, চোখ দুটো স্থির হৃদের বেপরোয়া মুখশ্রীতে। মায়ার দেখা সে প্রথম দিনে হৃদকে মনে হচ্ছে আজ তার চোখের সামনে দাঁড়ানো। কি নির্বাক নির্ভীক ভঙ্গিতে দাঁড়ানো তার হৃদ ভাই। নিজের কালো মার্সিডিজ গাড়িটার সাথে গায়ে এলিয়ে দিয়ে মনোযোগ সহকারে নিজের ফোন টিপছে, এক হাত পকেটে গুজিয়ে। গায়ে শুভ্র সাদা পাতলা শার্টের সাথে কালো প্যান্ট পরিহিত। গায়ের শার্টটা উপরের দুটো বোতাম খুলে টেনে প্যান্টের উপর ছড়ানো, ইন করা নেই। বাম হাতে কালো ব্যান্ডের ঘড়ি, তো মুখে সাদা মাস্ক পরা। শার্টের দু হাতে টেনে ভাঁজ করে কোনোই অবধি ফোল্ড করা, তো পায়ে সাদা ব্র্যান্ডের লোফার কেটস পরা। কালো চকচকে চুলগুলো স্পাইক করে সেট করে সাজানো, একদম নজর কাড়া পরিপাটি হয়ে এসেছে মায়া হৃদ ভাই। মায়া থমকায় হৃদের অতি ফর্মাল স্টাইলে। কোনোরূপ অফিসার গেট আপে নেই সে, একদম স্বচ্ছ আয়নার ন্যায় চকচক হয়ে দাঁড়িয়ে আছে। মায়ের ঘোর পাড়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদের দিকে। মায়ের এই একটাই আপত্তিকর জায়গায় যেখানে আটকে যায় সে, বাধ্য হয়ে যায় সব কিছুতে। মায়ের চলিত নিঃশ্বাসটা যেন হুট করে আটকে যায় হৃদের বেগতিক বেপরা মনোমুগ্ধকর চেহারা দেখে। শ্বাসরুদ্ধকর ও হয়ে উঠে গলা। নিজের অ্যাপ্রনের দুপাশ শক্ত করে আঁকড়ে ধরে তৎক্ষণাৎ। ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক করে থেমে থেমে শ্বাস টানে মায়া। দম ফিরে পেতে চায় নিজের মাঝে। কিশোরী বয়সে নিজেকে সংযম করাটা কতটা কষ্টসাধ্য কাজ, সেটাকেও মায়াকে জিজ্ঞাসা করুক। সে বলবে নিজের বহিত মনের দীর্ঘদিনের অভিজ্ঞতাটা চিৎকার করে তাকে। কিন্তু হায়, মায়াকে একটা প্রশ্ন করার মতো কেউ নেই, আর না আছে জানার মতো কেউ। সে নিশ্চল মন্তমণি কিশোরিনী, তাই মনের ভিতরে সুপ্ত অনুভূতিগুলো ঢোক গিলে নিজের ভিতর লুকিয়ে নেয় মায়া। তার হৃদ ভাইকে দেখার অধিকার তার নেই, দেখার অধিকার হারিয়েছিল বহুদিন আগে। কিন্তু তারপরেও সে নিজেকে সংযম করতে পারে না এই লোকটিকে দেখার থেকে, আটকে যায় নিজের মাঝে। তার হৃদ ভাই তার জন্য হালাল নয়, বরং হারাম মানুষ। তারপরও বেহা চোখ দুটো বুঝাতে অক্ষম মায়া। সে তার অবাধ্য হয়ে হারাম মানুষটিকে দেখতে চায়। উপরস্থ লোকটিকে দেখার থেকে আটকে যায় নিজের মাঝে। তার হৃদ ভাই তার জন্য হালাল নয়, বরং হারাম মানুষ। তারপরও বেহা চোখ দুটো বুঝাতে অক্ষম মায়া। সে তার অবাধ্য হয়ে হারাম মানুষটিকে দেখতে চায়। উপরস্থ মায়ের মাথায় হালাল হারামের প্রসঙ্গটা আসতে চট করে নিজের দৃষ্টি নত করে নেয় মায়া। বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে সংযম করে নীরব দৃষ্টিতে চারিপাশে পরখ করে নিতেই মায়ের কপালে সূক্ষ্ম ভাঁজের আবির্ভাব ঘটল তৎক্ষণাৎ। মায়া কপাল কুঁচকে চারিপাশে পরিবেশটা দেখে নিল তীক্ষ্ণ দৃষ্টিতে। প্রায় অনেকগুলো মেয়েদের আনাগোনা ভিড় জমি গেটের আশেপাশে। প্রত্যেকের দৃষ্টির কেন্দ্রবিন্দু তার হৃদ ভাই। অকারণে বারবার আসা যাওয়া করছে হৃদের সামনে দিয়ে মেয়েরা। সিনিয়র থেকে জুনিয়র মেয়েরা কেউই বাদ পড়েনি লাইন মারা থেকে, কিন্তু হৃদ বিরক্তিতে কপাল কুঁচকে তপ্ত রোদের দহনে দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। দিব্যি নিজের ফোন স্ক্যান করতে করতে। মায়ের রাগ মিশ্রিত বিরক্তি বাড়ে। তার হৃদ ভাই ইচ্ছাকৃতভাবে এতটা সাজুগুজু করে এসেছে যাতে মেয়েরা সবাই তার দিকে বেহায়ামি করে তাকিয়ে থাকে। এর জন্য যত সব নষ্টামি। পুরুষ মানুষের সুন্দর হওয়ায় নিষিদ্ধ ঘোষণা করা উচিত ছিল। সৌন্দর্য শুধু প্রকৃতভাবে মেয়েদের জন্য বরাদ্দ রাখা হতো, সেটাই ঢের হতো মায়ের জন্যে। তাছাড়া এই লোকটা কি জানে না ছেলেদের এত সুন্দর হওয়াটা প্রকৃতি মেনে নেবে না, কারণ প্রকৃতি ভাবে সৌন্দর্যের অধিকারী শুধুমাত্র মেয়েদের জন্যে। মায়া অসহ্যে গরম নিঃশ্বাস ফেলে রাগে তিত্তির করে উঠে শরীরময়, তবে সেটাও প্রকাশ ঘটালো না। চেহারায় একরাশ বিরক্তি নিয়ে ধুপধাপ পা ফেলে এগিয়ে যায় হৃদের সামনে। নিজের দৃষ্টিতে ভিড়ালো না হৃদকে, বরং মায়ার নত দৃষ্টি স্থির হলো হৃদের পায়ের দিকে। প্রকাশে মায়া হৃদকে শক্ত কণ্ঠে বলতে চাইল কিছু কথা। আপনি জানেন না ছেলেদের এত সুন্দর হওয়া নিষেধ, এতে প্রকৃতি কিছুই মেনে নেবেন না।
শুধু আপনার মতো ছেলের জন্য আমাদের সমাজ আজ রসাতলে, যার জন্য মেয়েরা আজকাল ঠিকঠাকভাবে নিজেদের দৃষ্টি হেফাজতে করতে পারছে না। মেয়েদের এই অবনতির জন্য শুধু আপনার মতো ছেলেরাই দায়ী। আপনাদের জন্য আমাদের সমাজের মেয়েরা আজ পথভ্রষ্ট হচ্ছে দিন বা দিন। সে বুঝেন আপনি কেন সুন্দর পুরুষ হতে গেলেন শুনি। কিন্তু মায়া মুখ ফুটে কিছু বলতে পারল না হৃদকে। অন্যথায় গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল হৃদের সামনে নীরবে। নিজের সামনে কারো উপস্থিতি বুঝে ফোন থেকে চোখ তুলে তাকায় হৃদ। অকারণে মায়াকে নিজের সামনে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে কপাল কুঁচকে আসে খানিকটা হৃদের। নিজের তীক্ষ্ণ দৃষ্টির মাঝে মায়াকে পরখ করে নিল তৎক্ষণাৎ হৃদ। মায়ার হঠাৎ খাপছাড়া আচরণের অর্থ বুঝতে না পেরে কপাল কুঁচকে প্রশ্ন করল হৃদ। হোয়াট? মায়া নড়ে চড়ে দাঁড়ায়, তারপরেও হৃদের দিকে তাকায় না। দৃষ্টি স্থির হৃদের পায়ে সাদা কালো লোফারের দিকে। হৃদ মায়ার দৃষ্টি বুঝে নিজের পায়ের দিকে তাকায়। নিজের হাতের ফোনটা পকেটে ঢুকে গম্ভীর মুখে বলে ওঠে, আমার পায়ের দিকে তাকিয়ে লাভ নেই। এ জুতা তোমার পায়ে আসবে না, বড় হবে। মায়া যেন অপমান বোধ করলো হৃদের কথায়। তারপরেও চোখ তুলে তাকালো না হৃদের দিকে। নিজের অনুভূতি লুকানোর জন্য অনর হৃদের পায়ের দিকে তাকিয়ে থাকলো। হৃদ মায়ার ঘামন্ত লাল মুখটা পরখ করে নিল অতি সন্তর্পণে, কিন্তু হাত বাড়িয়ে ছিল না মায়ার লাল ঘামন্ত মুখটা। খানিকটা সময় কাটলো নীরবতায়। হৃদ চারিপাশে নীরব দৃষ্টিতে তাকিয়ে পরখ করে নিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল। মাছ বড় মুখে। চোখ তুলে তাকালো না মায়া, মিনমিনি গলায় বলল, মাস্ক নেই, ভুলে সকালে গাড়িতে ফেলে এসেছিলাম। হৃদের বিরক্তি বাড়ে চারপাশটা পুনরায় তাকিয়ে। আজকাল সে সবকিছুতেই অল্পতেই বিরক্তি হয়ে পড়ছে মেয়েটার জন্যে। জীবনে যে কাজ করবে না বলে শপথ করেছিল, আজ সেই কাজটাই করতে যাচ্ছে এই বেখেয়ালি মেয়েটার জন্যে। এই মেয়েটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে দিন বা দিন। তারপরও মেয়েটার শান্তি নেই। শেষ পর্যন্ত তাকে কোথায় এনে দাঁড়া করালো বিষয়টা ভাবতে গাঝা খেয়ে তরতর করে বিরক্তি বাড়ে হৃদের। যা স্পষ্ট হয়ে ফুটে ওঠে হৃদের কপালে বিরক্তির ভাজে ভাজে। হৃদ বিরক্তিকর গলা ঝেড়ে বলল মায়াকে, মাছ নেই, বেশ হয়েছে। দেখো সবাই তোমাকে তোমাকে দেখা উচিত সবার। আজকে সবাইকে দেখিয়ে দেখিয়ে তোমাকে রাস্তায় রোদে হাঁটিয়ে নিয়ে যাবো কাজ অফিস অব্দি। কোনো গাড়ি টাড়িতে নেবো না তোমাকে, চলো। হৃদের কথায় যেন তবদা খেয়ে গেল মায়া। লজ্জিত চোখে দুটোতেই মুহূর্তে বিরাজ করলো এক আকাশ সমান বিস্মিত। ঠিক প্রায় সাথে সাথেই মায়া সেই দৃষ্টিতে ভর করলো হৃদের বিরক্তিতে কুচকানো চোখ দুটো। হৃদের সাথে আসলে কোথায় যেতে হবে বিষয়টা যেন শুনেও বুঝতে পারল না মায়া। একরাশ বিস্মিত নিয়ে প্রশ্ন করলো হৃদকে মায়া। মানে কোথায় যাব? হৃদ বিরক্তি নিয়ে চুপ থাকলো, কিছু বলল না মায়ার কথার পৃষ্ঠে। কিন্তু বিপত্তি ঘটে যায় মায়ের মধ্যে। সে নিজের মধ্যে ঠিক থাকতে পারল না অবশেষে। ঘোর লাগালো হৃদের অবাধ্য মায়াবী নয়ন জোড়াতে দেখে। এক মুহূর্তের জন্য যেন ভুলে গেল হৃদের বলা কথাটা। শুধু প্রকাশ পেল মায়ের চোখে একরাশ মুগ্ধতা হৃদকে দেখে। দূর থেকে হৃদের প্রতি যে অনুভূতিটা লুকায়িত করতে চাচ্ছিল মায়া, সেটা যেন এক মুহূর্তে প্রকাশ পায় হৃদের নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে মায়ার। হৃদের মুখে মাস্ক থাকায় তার ফর্সা ললাটের মধ্যে ঘন কালো ভ্রুজোড়ার মধ্যে গভীর দুটো চোখের দৃষ্টিতে আটকায় মায়া। হৃদের গাঢ় ব্রাউন কালারের চোখ দুটো মায়াতে স্থির হয়ে রইল বিরক্তিতে। এবার যেন হৃদ মায়ের চোখের দৃষ্টি বুঝে নিয়ে বিরক্তি কমালো নিজের মাঝে। তবে সেটা প্রকাশ করলো না বিন্দুমাত্র, বরং চোখে মুখে আগের ন্যায় বিরক্তির ছাপ টেনে রাখলো। নিজে টানলো খানিকটা কণ্ঠে শীতলতা হৃদ। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ার দৃষ্টিতে। কয়েক সেকেন্ডের মধ্যে হৃদ নিজের পরা মাস্কটি আলতো হাতে টেনে খুলে বাড়িয়ে দিল মায়ার দিকে। ধীর কণ্ঠে বলল, এটা বড় মুখে। হৃদের শীতল কণ্ঠে ধ্যান ভাঙে মায়ার। নিজের দৃষ্টি সংযম করে চট করে তাকায় নিচে। থুতি ঠেকলো গলায়। লজ্জা মিশ্রিত চোখ দুটো ঝাপটে বন্ধ করে মেলে ধরে হৃদের পায়ের দিকে পুনরায়। নিজের করা কাণ্ডে লজ্জায় সিটিয়ে কোনো রকমে বলল মায়া। তাহলে আপনি কি পরবেন? বিরক্তি গলায় বলল হৃদ। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, ধরো। কথা বাড়ালো না মায়া। চুপচাপ হৃদের হাত থেকে মাস্কটি তুলে নেয় সে। মাস্কের দুপাশে ধরে পড়তে গিয়ে নাকে ভাসলো এক মাতাল করা মিষ্টি ঘ্রাণ। মায়া চমকে ওঠে। মাস্ক না পরে পুনরায় হৃদের মাস্ক থেকে ভেসে আসা মিষ্টি ঘ্রাণটি হালকা নাকে লাগিয়ে নিল চুপটি করে। অবুঝ পাখির ন্যায় যেন নড়ে চড়ে উঠল মায়ের মনের কোঠা। কিশোরী বয়সে এই ছোট ছোট বিষয়গুলোই সবচেয়ে আকৃষ্ট করে কিশোরীদের মন। মায়ের ক্ষেত্রেও তাই হলো। ভেসে গেল হৃদ নামক মুগ্ধতায়। মায়া তৎক্ষণাৎ চোখ তুলে তাকায় হৃদের দিকে। হৃদ তখন নিজের গাড়ির দরজা খুলে হালকা উপর হয়ে কিছু একটা করছে। নিজের কাজ শেষ করে হৃদ মায়ার দিকে ফিরতেই চোখে পড়ল মায়াকে মাকসাতে দাঁড়িয়ে থাকতে। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে কপাল কুঁচকে মায়ার দিকে তাকাতে মায়া চট করে হৃদের দেওয়া মাস্কটা পরে নেয় কম্পিত হাতে।
হৃদ মায়ের এমন কাণ্ডে কিছু বলল না, বরং নিজের হাতে থাকা সাদা রুমালটা দুকোনা কানি ভাঁজ করে মুখের সামনে দিয়ে নিয়ে পিছনে বেঁধে নিল ছোট করে মাস্কের মতন। তারপর কথা না বাড়িয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে মাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল। ফলো মি। মায়া হৃদকে অনুসরণ করে হাঁটতে থাকলো নীরবে। পাশাপাশি দুজন একসাথে হাঁটছে, তারপরও কারো মুখে কোনো রূপ কথা নেই। হৃদকে ভীষণ গম্ভীর মনোভাবে দেখলো মায়ার কাছে। মায়া বারবার চোখ আউড়িয়ে হৃদকে পর্যবেক্ষণ করছে। বলিষ্ঠ দেহে সাদা শার্ট কালো প্যান্ট কি দারুণ মানিয়েছে। মায়া চোখ আউড়িয়ে নিজেকেও একবার দেখে নিল তৎক্ষণাৎ। মনে অসন্তুষ্টি খেলা করলো সাথে সাথে। মায়াকে কেন সাদা ড্রেসটাতে সুন্দর লাগছে না হৃদ ভাইয়ের মতো করে? কেন হৃদ ভাইকে মায়ার থেকে এত বেশি সুন্দর লাগছে কেন? মায়ার হতাশ চোখ জোড়া কয়েক সেকেন্ডের মধ্যেই ঝলমল করে উঠল কিছু একটা ভেবে। খানিকক্ষণের জন্য মায়া নিজেকে সান্ত্বনা দিল, মনে মনে এই ভেবে হৃদ ভাই নিশ্চিত তাকে হারানোর জন্য মেকআপ করে এসেছে, ইচ্ছে মতো সেজেগুজে এসেছে মায়ের সামনে, যার জন্য তাকে এত বেশি সুন্দর লাগছে। নয়তো মায়াকে বেশি সুন্দর লাগতো এই সাদা ড্রেসটাতে। মায়ের ছোট্ট মন খুশিতে চকচক করে উঠল। অতঃপর মুখ ভর্তি হাসি নিয়ে হৃদের সঙ্গে হাঁটা ধরল। কয়েক সেকেন্ড মধ্যে মায়া পুনরায় তাকালো হৃদের দিকে। সে দিব্যি পকেটে দুহাত গজিয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটছে ধীরেস্থিরে। মায়ের মনে হলো সে প্রথম দিনের ন্যায় আজও মায়া হৃদের সাথে হেঁটে যাচ্ছে, তবে আজ মায়ের গন্তব্যটা অজানা। মায়ের কৌতূহল জাগলো হৃদকে প্রশ্ন করতে, তারা এখন কোথায় যাচ্ছে এই ভর দুপুরে। কিন্তু প্রশ্ন করা হলো না হৃদের ভয়ে মায়ার। অকারণে আজ হৃদ বারবার রেগে যাচ্ছে মায়ের উপর। সে ভয়ে খানিকটা দমে গেল মায়া, তবে বেশিক্ষণ নিজের কৌতূহলটা দমিয়ে রাখতে পারল না মায়া। কয়েক সেকেন্ডের মধ্যে উত্তেজনায় বলে উঠল হৃদকে মায়া। বাড়ির রাস্তাটা আমরা উল্টো পথে ফেলে এসেছি বাতিল স্বামী, এটা ভুল রাস্তা তো। হৃদ উত্তর করল না মায়ার কথায়, আর না ঘুরে তাকালো মায়ার দিকে। সে নির্ভীকভাবে সামনের দিকে হেঁটেই চলেছে। মায়া থামল না হৃদকে প্রশ্ন করা থেকে, বরং আগের ন্যায় উদ্বিগ্নতা দেখালো মায়াকে। ফিরতেই পুনরায় প্রশ্ন করলো হৃদকে। বলল মায়া, আমরা কোথায় যাচ্ছি বলুন না বাতিল স্বামী, এমন করছেন কেন? মায়ের মুখ বরাবর বাতিল স্বামী শব্দটা মোটেও পছন্দ হচ্ছে না হৃদের। তারপরও চুপ থাকলো, নিষেধ করলো না মায়াকে। নির্ভীক ভঙ্গিতে সামনের দিকে হাঁটতে হাঁটতে গম্ভীর মুখে বলল। কাজে অফিস যাচ্ছি ডিভোর্স নিতে। মায়া চমকে উঠে তৎক্ষণাৎ বলল, কাদের ডিভোর্স আজকে? আমাদের। হৃদের ছোট্ট স্বীকারোক্তিতে মায়া থমকালো, ভরকালো, হতভম্ব হয়ে জায়গায় দাঁড়িয়ে রইল তবদাখে। স্বচ্ছ পা দুটো যেন মুহূর্তে নিশ্চল হয়ে পড়ল হৃদের মুখের ছোট্ট কথায়। মায়ের চোখে মুখে রাজ্যের প্রশ্ন ভিড় করলো তৎক্ষণাৎ। মায়ের সাথে তো হৃদের বিয়েটা নষ্ট হয়ে গেছিল সেই 2 বছর আগেই। তাহলে নতুন করে কিসের ডিভোর্স তাদের আজকে? তাছাড়া মায়া শুনেছে কাজী অফিসে মানুষ বিয়ে করতে যায়, ডিভোর্স দিতে নয়। মায়ার জানা মতে ডিভোর্সের জন্য কোর্ট কাছারি উকিলের কাছে যেতে হয়, কাজী অফিসে নয়। তারপর মায়ার বিয়েটা হৃদের সাথে বাতিল হওয়ার সময় তো তাই হয়েছিল। উকিল ডেকে মায়ের কাছ থেকে সিগনেচার নিয়েছিল কিছু পেপারে আরাফ খান, যেগুলো হৃদ পাঠিয়েছিল মায়াকে বিয়েটা বাতিল ঘোষণা করার জন্য। তাহলে এখন আবারও নতুন করে কিসের কি? মায়া বুঝলো না কিছু, চোখ আউড়িয়ে তাকায় হৃদের দিকে। হৃদ বেশ অনেকটা পথ সামনে হাঁটছে মায়ার থেকে। মায়া হঠাৎ থেমে যাওয়ায় পেছনে পড়ে যায়, কিন্তু হৃদ সেদিকে দেখেও দেখলো বলে মনে হয় না। সে নিজের মতো করে সামনের দিকে হেঁটেই যাচ্ছে, পকেটে দুহাত গজিয়ে আনমনে। মায়া নিজের মাথায় এক ঝাঁক প্রশ্ন নিয়ে পুনরায় দৌড়ে যায় হৃদের কাছে। হৃদের পাশাপাশি হাঁটতে হাঁটতে অকপট বলে ওঠে মায়া, আমাদের বিয়েটা তো 2 বছর আগেই বাতিল হয়ে গেছে, তাহলে এখন আবার নতুন করে কিসের ডিভোর্স ভাইয়া? হৃদ তাকালো না মায়ার দিকে, নিজের দৃষ্টি সামনের দিকে রেখেই হাঁটতে হাঁটতে গম্ভীর মুখে বলল, বিয়ে বাতিল হওয়া আর ডিভোর্স হওয়া দুটো আলাদা ব্যাপার। আমাদের বিয়েটা বাতিল হয়েছে, কিন্তু ডিভোর্স হয়নি। এখন সেটাই করতে চাচ্ছি আমরা। মানে বিয়ে বাতিল হলে বুঝি আবারও ডিভোর্স নিতে হয় ভাইয়া? বিরক্তি সুরে বলল। হুম। মায়া মাথা আউড়িয়ে কিছু বুঝলো না হৃদের কথাগুলো, অকপটে নিজেই বলে ওঠে, কি এক বিয়ে করলাম ভাইয়া, বিয়েটা এতবার শেষ করেও শেষ হচ্ছে না, লেগেই আছে। উফ। হৃদ কিছু বলল না। মায়া খানিকটা থেমে আবারও প্রশ্ন করলো হৃদকে, আমরা কাজী অফিসে কেন যাচ্ছি তাহলে? কাজী অফিসে তো মানুষ বিয়ে হয় শুনেছি, কিন্তু ডিভোর্স হতে তো শুনিনি ভাইয়া। বিরক্তিতে একরোখা কণ্ঠে জবাব দিল হৃদ, আমি যখন বলেছি কাজে অফিসে ডিভোর্স হয় মানে হয়, আর আজকে আমাদের ডিভোর্স। এবার মায়া সিরিয়াস হলো। বিষণ্ণতা খেলা করলো প্রচণ্ড, কষ্ট লাগলো কোথাও এক জায়গায়। মায়া বিষণ্ণ মনে আবারও ধাক্কা লাগলো যেন খুব জোরে সন্তর্পণে।
বুক ভারী হলো, তাই খানিকটা কষ্ট সাহিত্য মনে নাকচ করে এলো হৃদকে। আমি যাব না আপনার সাথে। হৃদ সামনের দিকে হাঁটতে হাঁটতে এবার চোখ ঘুরিয়ে তাকালো মায়ার দিকে, তীক্ষ্ণ কণ্ঠে বলল। তোমার মনে হয় আমি তোমার কিছু অনুমতি চাইছি যাওয়ার জন্য? মায়া গাল ফুলালো, আগের ন্যায় বলল। দিব না ডিভোর্স আপনাকে আর। মায়ের কথায় মুহূর্তেই কপাল কুঁচকে আসে হৃদের। মুখে রুমাল বাঁধা অবস্থায় উপর দিয়ে হৃদ একটা ভ্রু উঁচু করে বলে ওঠে মায়াকে। তোকে বিয়ে করতে চাও নাকি আমাকে? মায়া হাঁসফাঁস করলো হৃদের এমন কথায়। নিজের দৃষ্টি নত করে মিনমিন গলায় বলল। একদমই না। তো ডিভোর্স দিবেন না কেন শুনি? জানি না। হৃদ মায়ার কথায় মনোযোগী হলো না, পুনরায় সামনের দিকে হাঁটা ধরল আগের ন্যায়। গম্ভীর কণ্ঠে বলল। কিন্তু আমি জানি ম্যাডাম আমাকে কি করতে হবে। আপনাকে আমারও মোটেই পছন্দ নয়, তাই আজকে আমি রফা দফা চাই, মানে ডিভোর্স দিতে চাই আপনাকে। কিন্তু শর্ত হলো আপনি না করতে পারবেন না কোনো কিছুতে। শুধু কাজই যা বলে তা করে যাবেন, তাহলেই হবে। বাকিটা আমি দেখে নেব। মায়া কণ্ঠে কষ্টে জড়তা ভাজল হৃদের কানে, তারপরও দেখল না হৃদ মায়ার চেহারা। সে নির্ভীক হেঁটে যাচ্ছে সামনের দিকে, যেন এই মুহূর্তে হৃদের হাঁটা ছাড়ার কোনো গতি নেই। মায়া ফেরতি ভারী কণ্ঠে বলল হৃদকে। একটা বিয়েকে আর কতবার ভাঙতে হবে ভাইয়া? হৃদের সোজাসাপটা উত্তর। যতবার আমি চাইব ততবার। মায়ার কথা বাড়ালো না আর। কষ্টে ভারী বুক নিয়ে হৃদের পেছনে হাঁটতে লাগলো। আজকে পুনরায় একবার নিজের অনুভূতিগুলো নিজের মধ্যে চেপে যেতে হবে মায়াকে। সে নিরুপায়। মায়া দীর্ঘশ্বাস ফেলল গোপনে। তার মধ্যে শোনা গেল হৃদের পুনরায় কণ্ঠস্বর মায়ের কানে। তবে এইবার হৃদ নিজের কূটনীতি বুদ্ধি খাটালো মায়ের সাথে। মায়াকে যুক্তিও দেখল নিজের মতো করে। বলে উঠল ভরাট কণ্ঠে। শোনো মেয়ে, আমাদের বিয়েটা এখনো তোমার বাবা মা আমার বাবা মার কাছে সম্পূর্ণ আস্থা রয়ে আছে। তারা এখনো মনে করে তুমি আমার বউ, আর এখানটা আমার সমস্যা। আমাদের বিয়েটা যে বাতিল হয়ে গেছে সেটা আমার বাবা মা বুঝতে চাইছে না, কারণ তারা হলো আগের যুগের মানুষ, অনেকটা ব্ল্যাক মাইন্ডের আর কি। তারা এই যুগের বিয়ে বাতিল টাতিলে বিশ্বাস করে না। আর এখানে আমি নিরুপায় হয়ে গেলাম তোমার মতো, বুঝলা? বাধ্য হয়ে তোমার সাথে আমাকে ডিভোর্স পড়তে হচ্ছে, কারণ কাল আমার বাবা মা আমার স্বপ্নে এসে তোমাকে আমার বউ বলেই দাবি করে চালিয়ে দিচ্ছিল প্রায়। আমি তাদেরকে অনেকটা বুঝিয়ে বলেছিলাম স্বপ্নে যে তুমি আমার বউ নও, আমাদের বিয়েটা বাতিল হয়ে গেছে। কিন্তু আমার বাবা মা এই বিষয়টি শুনলও না, মানলও না। উল্টো আমাকে বলল তারা নাকি এই বিয়ে বাতিলের বিষয়টি কোনোভাবেই স্বীকৃতি দেবে না। তুমি যে আমার বউ না, এই একটি বিষয় আমি তাদেরকে স্বপ্নে বোঝাতে সক্ষম হয়নি। উপরন্তু আমার বাবা মা আমাকে জোর খাটিয়ে বলল তারা আমার কথা বিশ্বাস করবে যদি আমি তাদেরকে তোমার সাথে আমার ডিভোর্সের কাগজ দেখাই, তো নয়তো তারা মেনে নেবে না আমাদের বিয়ে বাতিল হওয়ার বিষয়টি। আর সেই জন্য সকল কাজকর্ম ফেলে চলে এসেছি তোমাকে ডিভোর্স পড়ানোর জন্য আজ। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার বাবা মা আমাকে স্বপ্নে গুরুত্বপূর্ণ একটা শর্তও দিয়েছে তোমাকে ডিভোর্স দেওয়া নিয়ে। মায়া ব্যাকুল কণ্ঠে বলল। কি শর্ত? হৃদ পুনরায় আগের ন্যায় পকেটে দুহাত গজিয়ে সামনের দিকে হেঁটে যেতে যেতে বলল। তাদের শর্ত হলো আমাদের বিয়েটা ওনারা যে নিয়ম মাফিক দিয়েছিল এখন ঠিক একই নিয়ম মাফিক মেনে আমাকেও তোমায় ডিভোর্স দিতে হবে, নয়তো তারা নাকি মানবে না আমাদের ডিভোর্সের সত্যায়িতের বিষয়ে। মায়া মনোযোগ ভরা কণ্ঠে আবারও প্রশ্ন করল। হৃদকে বলে উঠল। মানে কি কি করতে হবে ভাইয়া? বেশি কিছু না, কাজে যা বলে তাই করবে শুধু। আমাদের যে নিয়মকানুন মেনে বিয়েটা হয়েছিল এখন পুনরায় কাজী সাহেব একই নিয়মকানুন মেনে আমাদের ডিভোর্স পড়াবেন। ব্যাস, তুমি শুধু ফটাফট 3 বার কবুল বলবে আর সামান্য কিছু পেপারে সাইন করে দেবে লক্ষ্মী মেয়ের মতন, তাহলেই হবে, বুঝছো? হৃদের কথায় মায়ার মাথায় জট পাকিয়ে আসে, এলোমেলো হয়। ডিভোর্স পড়ানো হয় এই বিষয়টা নিয়ে। সে এতকাল শুনে এসেছে বিয়ে পড়ানো হয় কবুল বলে, আর আজ হৃদের মুখে প্রথম শুনছে কবুল বলে ডিভোর্স পড়ানো হয়। মায়ের ছোট্ট মস্তিষ্ক ধরতে পারল না হৃদের কূটনীতি বুদ্ধিটা। হৃদের রহস্যের বেড়াজালে অনায়াসেই ভেসে যায় মায়া। মায়া আরো ভাবল তার হৃদভায়া বুঝি কারো কাছে নিরুপায় হয় কখনো। মায়া হতাশ হলো, কিন্তু দমে যায়নি। হৃদকে প্রশ্ন করা থেকে মায়া নিজের অবুঝতার মায়া পুনরায় প্রশ্ন করে বলল হৃদকে। কিন্তু ভাইয়া, বিয়ের মতো করে ডিভোর্স কিভাবে পড়ানো হয়? আমি তো শুনিনি এটা। কেউ তো বলেনি কখনো আমাকে যে এভাবেও ডিভোর্স হয় সেটা। মায়ের পরপর প্রশ্নে হৃদ কপাট রাগ দেখালো চোখে মুখে। প্রচন্ড বিরক্তিতে কপাল কুঁচকালো, এমন একটা ভাব করে সম্পূর্ণ ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ের দিকে। নিজের কণ্ঠে রাগ মিশালো মায়াকে দমিয়ে দেওয়ার জন্যে। ঝাঁঝালো কণ্ঠে বলল।
সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।